ভোর 5:30 বাজে। কারাদপাটন এলাকার সেই গ্রামে তখনও বেশ হাড় কাঁপানো ঠান্ডা। বাইরে থেকে ভেসে আসা মোরগের প্রথম ডাক আর গোয়ালের গুরুমুষের গলার ঘণ্টার ছন্দময় আওয়াজ ছাড়া চারদিকে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা বিরাজ করছিল। আর এই নিস্তব্ধতার মাঝেই সায়লীর দিনের শুরু হলো এক অসহ্য যন্ত্রণার মধ্য দিয়ে। কোমর থেকে ওপরের দিকে তীব্র এক ব্যথা ছিঁড়ে দেওয়ার মতো উঠে আসতেই সায়লী চোখ খুলল। সব্যে তার 7 মাস শুরু হয়েছে, কিন্তু পেটের আকার দেখলে মনে হয় যেন পুরো সময় পার হয়ে গেছে। পুরনো বাড়ির সেই ঠান্ডা স্যাঁতস্যাঁতে মেঝের ওপর পাতা শতরঞ্জি থেকে ওঠাটা সায়লীর কাছে এখন কোনো বড় যুদ্ধ জয় করার চেয়ে কম কিছু ছিল না। সে প্রথমে বাঁ দিকে ঘোরার চেষ্টা করল। ঠিক তখনই পেটের ভেতরের বাচ্চাটা সজোরে নড়ে উঠল। সায়লীর মুখ থেকে অজান্তেই যন্ত্রণার এক অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। সে খুব সাবধানে তার এক হাত পেটের ওপর রাখল এবং অন্য হাত দিয়ে মেঝের ভর নিয়ে কোনো মতে উঠে বসল। উঠে বসার পর পা দুটো নিচে ঝোলাতেই তার চোখের কোণ ভিজে উঠল। 2 পাই মারাত্মক ফোলাভাব, দেখে মনে হচ্ছে যেন পা দুটো ফেটে যাবে। পায়ের কনিষ্ঠ আঙুল থেকে শুরু করে গোড়ালি পর্যন্ত শুধু একটানা চিনচিনে ব্যথা। সারা রাত একটুও ঘুম না হওয়ার কারণে চোখ দুটো ভারী হয়ে আছে। মেরুদণ্ডের ঠিক মাঝখানে একটা না থামা যন্ত্রণা যেন স্থায়ী বাসা বেঁধেছে। হাঁটার সময় 2 পা ফাঁক করে পেটের নিচ থেকে এক হাতে ভর দিয়ে তাকে হাঁটতে হচ্ছিল। থরথর করে কাঁপা পায়ে সে মেঝের ওপর পা রাখল। পায়ে তীব্র টান ধরল, তবু সে কোনো মতে দেওয়াল ধরে দাঁড়িয়ে রইল। সে খুব ভালো করেই জানত, যদি সে বিছানায় আর 5টা মিনিটও পড়ে থাকে তবে বাইরে থেকে যে আওয়াজটা ধেয়ে আসবে তাই শীতের সকালের চেয়েও বেশি তীক্ষ্ণ আর হিমশীতল। সে ধীর পায়ে হেঁটে বাইরের উঠোনে এসে দাঁড়াল। হাতে তুলে নিল ঝাড়ু। 7 মাসের ওই ভারী শরীরটাকে নিচের দিকে বাঁকানো মানে আক্ষরিক অর্থেই জীবনের ওপর ঝুঁকি নেওয়া, কিন্তু কোনো উপায় ছিল না। সে নিচু হলো এবং উঠোন ঝাড়ু দিতে শুরু করল। ঝাড়ুর প্রতিটা টানের সাথে সাথে তার পিঠে একটা ঝিলিক দিয়ে ওঠা ব্যথা ছড়িয়ে পড়ছিল। শ্বাস ভারী হয়ে এসেছিল। হাড় কাঁপানো ঠান্ডাতেও কপালের ওপর ঘামের বিন্দু জমতে শুরু করেছিল। আর ঠিক তখনই পেছন থেকে একনায়কের মতো সেই কর্কশ গলাটা শোনা গেল। ওলো মহারানী, বলি হচ্ছেটা কি? সূর্য মাথায় ওঠার অপেক্ষা করছিস নাকি? হাতে ওটা কি, ঝাড়ু নাকি ময়ূরের পালক? একটা উঠোন ঝাড় দিতে কতক্ষণ লাগে? সায়লী চমকে পেছনে তাকালো। কোমরে হাত দিয়ে দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছেন সুলোচনা বাই। পরনে ধবধবে সাদা শাড়ি, কপালে কোনো সিঁদুর নেই, আর চোখে মুখে একটা স্থায়ী কঠোরতা। শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে এই বাড়ি আর জমির পুরো রাজত্বই সুলোচনাবাইয়ের হাতের মুঠোয়। স্বামী ছাড়া একলা হাতে সংসার সামলেছেন, ছেলেকে বড় করেছেন, এই নিয়ে তার যেমন প্রচণ্ড অহংকার ছিল তেমনই ছিল দম্ভ। এ বাড়িতে তার কথার বাইরে একটা পাতাও নড়ত না। বন্ধুরা, সুলোচনাবাইয়ের এই স্বৈরাচারী স্বভাব আর গর্ভবতী সায়লীর এই রোজকার লড়াই এরপর কোন দিকে মোড় নেবে তা শুনলে আপনাদের চোখেও জল না এসে পারবে না। কিন্তু গল্পের পরের অংশে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই গল্পটি আর সায়লীর এই জীবন মরণ সংগ্রাম আপনাদের মন ছুঁয়ে যায় তবে এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দিন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সেই সাথে গল্পটা শোনার সময় কোথাও কি আপনার নিজের কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ছে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন তবে ফিরা যাক গল্পের পরের অংশে। মা, ওই পায়ে একটু ফোলা তো, তাই ঠিকমতো নিচু হওয়া যাচ্ছে না, তাই একটু আস্তে। সায়লী অত্যন্ত ক্ষীণ আর কাঁপা কাঁপা গলায় ভয়ে ভয়ে উত্তর দিল। তার কথাগুলো শোনা মাত্রই সুলোচনাবাইয়ের মিজাজ আরও চড়ে গেল। এসেছেন বড় মহারানী, পায়ে ফোলা এসেছে বলে কাজ হবে না। বলি 7 মাস তো পড়েছে, এমন তো নয় যে রোগে ধরেছে। আমি বলে দিচ্ছি, আমাদের সময়ে আমরা 9 মাস মাঠে ঘাটে খেটেছি, কুয়ো থেকে জল টেনেছি, ভারী জলের পাত্র মাথায় নিয়ে ক্ষেতের আল বেয়ে হেঁটেছি। কই, আমরা তো কখনো ও মা গো ও বাবা গো করিনি। আর ইনকে দেখো, ঝাড়ুর দুটো টান দিতেই একেবারে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আজকালকার মেয়েগুলো বড় বেশি নাজুক হয়ে গেছে, শুধু ঢং। একদম চুপচাপ, তাড়াতাড়ি হাত চালা আর উনুনে জল বসা, রঞ্জনের উঠার সময় হয়ে গেছে। সুলোচনাবাইয়ের এই খোঁটাগুলো সায়লীর কাছে নতুন কিছু ছিল না। রোজ সকাল সন্ধে তাকে এগুলোই শুনতে হতো। কিন্তু শারীরিক কষ্ট এতটাই বেশি ছিল যে এই কথাগুলো তীরের মতো বুকে বিঁধছিল। সে কোনো কথা না বলে চুপচাপ জল ছিটিয়ে উঠোন লেপার কাজ শেষ করল
পিঠের ব্যথাটা এবার একেবারে মাথায় উঠে যাচ্ছিল। সেই অবস্থাতেই সে রান্নাঘরে গিয়ে উনুনে চায়ের জল বসালো। বাড়িতে গ্যাসের চুলা ছিল, কিন্তু শাশুড়ি মায়ের জিদ চা হতে হবে মাটির উনুনেই। ধোঁয়ার কারণে সায়লীর কাশির দমক উঠল, আর কাশির চোটে পেটের উপর টান পড়ে আবার সেই অসহ্য যন্ত্রণা। খানিক বাদেই রঞ্জিত বাইরে এলো, গায়ে স্যান্ডো গেঞ্জি, চোখে ঘুম ঘুম ভাব, আর চেহারায় এক ধরনের বিপরোয়া উদ্ধত্ত। গ্রামে তার অনেক বড় কৃষি সেবা কেন্দ্র আছে, সার, বীজ আর ওষুধের বিশাল দোকান। গ্রামে রঞ্জিত শেঠ হিসেবে তার বেশ নামডাক, কিন্তু নিজের বাড়িতে সে পুরোপুরি মায়ের কথায় ওঠা বসা করা একটা মানুষ। মায়ের কথার উপর একটা শব্দও বলার সাহস তার নেই। সায়লী, সায়লী, চা হয়নি এখনো? 9টার সময় দোকানে মাল আসবে, আজ একটু তাড়াতাড়ি যেতে হবে আমার। রঞ্জিত উঠোনের চেয়ারে ধপ করে বসে চেঁচিয়ে উঠল। সায়লী দেওয়াল ধরে ধরে 2 কাপ চা নিয়ে বাইরে এলো। তার হাত দুটো থরথর করে কাঁপছিল। পায়ের ফোলাটা এত বেশি যে চটি ডিঙিয়ে বাইরে বেরিয়ে আসছিল। সে 1 কাপ শাশুড়িকে আর 1 কাপ রঞ্জিতকে দিল। রঞ্জিত চায়ের কাপে চুমুক দিয়ে নিজের চোখ মোবাইল স্ক্রিনে গুঁজে দিল। সায়লী কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তার মনে হলো লোকটা অন্তত একবার মুখ তুলে তাকাবে, তার ওই ফোলা পাগুলোর দিকে, তার ক্লান্ত ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে একবার অন্তত জিজ্ঞেস করবে, কি গো, আজ কি খুব বেশি কষ্ট হচ্ছে? কিন্তু না, রঞ্জিতের চোখ মোবাইলের স্ক্রিনেই আটকে ছিল। সায়লী অনেক সাহস চুটিয়ে খুব নিচু গলায় বলতে শুরু করল, ওগো, শুনছো? হ্যাঁ, বল বল, কি হয়েছে? স্ক্রিন থেকে চোখ না সরিয়েই রঞ্জিত উত্তর দিল, কাল থেকে কোমরটা বড্ড ব্যথা করছে গো, আর পায়ের ফোলা তো কমার নামই নিচ্ছে না। রাতে ঠিকমতো ঘুমও হয়নি। আজ দোকানে যাবার পথে আমাকে একটু হাসপাতালে নামিয়ে দিয়ে যাবে? ডাক্তারবাবু বলেছিলেন না 7 মাসে একবার চেক আপ করিয়ে নিতে। সায়লীর গলা কাঁপছিল, তার কথাই ছিল এক করুণ আকুতি। রঞ্জিত মোবাইলটা পকেটে ঢুকিয়ে কপালে ভাঁজ ফেলে বিরক্ত হয়ে বলল, কি তোমার রোজ রোজ এই নতুন নাটক শুরু হয়? আরে, দোকানে সকাল সকাল প্রচণ্ড ভিড় থাকে, এখন সারের সিজন চলছে, আমার একদম সময় নেই। আর মা কি বলছে সেটা একটু শোনো। মেয়েদের ওই একটু আধটু ব্যথা বেদনা তো লেগেই থাকে, তার জন্য এত আধিক্যতা করার কি আছে? মা তো সারাক্ষণ বাড়িতেই আছে, মায়ের কাছে জিজ্ঞেস করে নাও কি করতে হবে। শুধু শুধু সকাল সকাল কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। সুলোচনা বাই ভেতর থেকে এই সবটা শুনছিলেন। তিনি দড়াম করে বাইরে বেরিয়ে এলেন আর বললেন, দেখলি তো রঞ্জা, এর কত বড় বড় আবদার। বলি, হাসপাতালে গিয়ে কি করবি শুনি? ওই ডাক্তার দুটো ওষুধ দেবে আর বলবে আরাম করতে, আর এদিকে ঘরের কাজগুলো কি আমার বাপ এসে করে দিয়ে যাবে? মহারানী, একদম চুপচাপ পায়ে একটু কালো তিল তেল মেখে কাজে লেগে পড়ো। রঞ্জা, তুই তোর দোকানে যা, আমি দেখছি একে। রঞ্জিত আর টু শব্দটিও করল না। সে নিজের বুলেট বাইকটা বের করল, জোরে একটা কিক মারতেই বুলেটের গর্জন বেজে উঠল। সায়লী দরজার চৌকাঠ শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। তার চোখ দুটো রঞ্জিতের দিকে একটা ক্ষীণ আশা নিয়ে তাকিয়েছিল। যাওয়ার সময় অন্তত একবার সে ভালোবেসে পেছনে ফিরে তাকাবে, চোখের দৃষ্টি দিয়ে অন্তত একটু সাহস জোগাবে। কিন্তু রঞ্জিত বাইকের গিয়ার ফেলে ধুলো উড়িয়ে চোখের পলকে বেরিয়ে গেল। বুলেটের আওয়াজ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, আর চারপাশের পরিবেশে আবার সেই ভারী নিস্তব্ধতা নেমে এলো। সায়লী তেমনই চৌকাঠ ধরেই দাঁড়িয়ে রইল। সে ধীরে ধীরে নিজের হাতটা পেটের ওপর রাখল। পায়ের সেই চিনচিনে ব্যথাটা এখন আর সে টের পাচ্ছিল না, কারণ তার চেয়েও অনেক বড়, অনেক গভীরে বিঁধে থাকা এক যন্ত্রণা তার হৃদয়কেই ফোড় করে দিচ্ছিল। বাইরে তখন ঝকঝকে সকাল, কিন্তু সায়লীর চোখের তারায় জমাট বেঁধেছিল এক দম বন্ধ করা এক একাকিত্ব আর ঘুটঘুটে অন্ধকার। মানুষে ভরা ওই বাড়িতে সে আর তার অনাগত সন্তান একেবারেই একা। রঞ্জিতের বুলেটটা চোখের আড়াল হয়ে গেল, তার ওড়ানো ধুলোটাও মাটিতে থিতিয়ে পড়ল। কিন্তু সায়লীর মনের ভেতর শুরু হওয়া চিন্তার ঝড় কিছুই থামছিল না। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়া সেই এক ফোঁটা জল সে শাড়ির আঁচলে মুছে নিল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে আবার ঘুরে দাঁড়াল। সকালের এই অপমান আর কষ্টটা বুকেই চেপে তাকে আরও সামনের দিকে এগোতে হবে। দুপুর 12টা বেজে গেছে। কারাদের সেই খাঁ খাঁ করা রোদের উত্তাপ এখন ঘরের ভেতরেও মালুম হচ্ছে। টিনের চাল থেকে নেমে আসা আগুনের মতো তাপ আর উনুনের আঁচ সব মিলিয়ে সায়লীর শরীর যেন রীতিমতো জ্বলে পুড়ে যাচ্ছিল।
সকাল থেকে একটানা দাঁড়িয়ে সে রঞ্জিতের দুপুরের খাবার আর শাশুড়ি মায়ের রান্নার আয়োজন করেছে। রুটি বেলার সময় হাতের কবজির ফোলা জায়গাটা প্রতিটা গ্রাসে যেন কাঁটার মতো বিঁধছিল। সব কাজ গুছিয়ে এঁটো বাসন মেজে সে সবেমাত্র ভেতরের ওই অন্ধকার খুপড়িতে এসে বসেছে। পুরনো কাঠের খাটিয়ার উপর বসে সে তার ফোলা পা দুটো সামনের দিকে ছড়িয়ে দিল। পা দুটোতে এখন কেমন ঝিঝি ধরার মতো অনুভূতি হচ্ছিল। মেরুদণ্ডের ঠিক মাঝখানটায় এমন ভয়ঙ্কর ব্যথা শুরু হয়েছিল যেন যে কোনো মুহূর্তে হাড়টা মট করে ভেঙে যাবে। সে চোখ বন্ধ করে পিছনের দেওয়ালে একটু হেলান দিয়ে নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করল। 7 মাসের বাচ্চাটা এখন পিঠের ভেতর বেশ বড়সড় হয়ে উঠেছে। এই আওয়াজ শোনা মাত্রই সায়লীর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এ হলো ঠাকু আতিয়া। গ্রামের প্রতিটা বাড়ির হাঁড়ির খবর রাখা, এখানকার কথা ওখানে লাগানো, আর মেয়ে মানুষের কান ভাঙানোতে ঠাকু আতিয়ার জুড়ি মেলা ভার। সুলোচনাবাইয়ের একেবারে প্রাণের সখী। সায়লী স্বস্তির নিঃশ্বাস ফেলার বদলে দম আটকে বসে রইল, কারণ সে খুব ভালো করেই জানত এখন বাইরে যে রামায়ণ শুরু হবে তার সরাসরি প্রভাব তার উপর দিয়েই যাবে। আয় গো ঠাকু আয়, বস, দাঁড়িয়ে কেন? সুলোচনাবাইয়ের গলা শোনা গেল। হাতে তামাক ডলতে ডলতে তিনি বাইরে এলেন। ঠাকু আতিয়া আঁচল দিয়ে বাতাস খেতে খেতে জিজ্ঞেস করল, কি গো, বাড়ি একেবারে শুনশান যে, তোমার বৌমা কোথায়? দেখা যাচ্ছে না তো। বাইরে এত রোদ, আর মহারানী বুঝি ভেতরে নাক ডেকে ঘুমাচ্ছে। সুলোচনাবাই তামাকের গুঁড়ো ঠোঁটের ফাঁকে গুজে দিয়ে একটা বিশাল দীর্ঘশ্বাস ফেললেন। তারপর বললেন, আর কি বলবো বুবু, আমার ভাগ্যটাই পোড়া। এ কি ঘরের বউ এসেছি নাকি কোনো মহারানীকে পুষেছি কি জানি। সকাল থেকে শুধু তার ঘ্যান ঘেনানি, আমার এটা ব্যথা করছি, আমার ওটা ব্যথা করছি। বলি, পেটে বাচ্চা থাকলে একটু একটু ব্যথা তো করবেই, তার জন্য এত আদিক্ষেতা করার কি আছে? এখন গেছে ভিতরে গিয়ে ধপাস করে শুয়ে পড়তে। ঠাকু আতিয়া মুখের পানের পিকটা একপাশে সরিয়ে চোখ দুটো গোল গোল করে বলল, ও মা গো মা, ও সুলোচনা, তুই তো দেখছি বড় বেশি নরম হয়ে গেছিস রে। আরে, আজকালকার এই মেয়েগুলোকে তুই যত মাথায় তুলবি এরা তত তোর মাথায় চেপে নাচবে। বৌমা তো ঘরের কাজের লোক, তাকে একদম শাসনে রাখতে হবে। বলি, আমরা কি হাওয়া খেয়ে বাচ্চা পেটে ধরেছিলাম? আমার বড় ছেলে রঘু যখন পেটে, তখন একদম 9 মাস পর্যন্ত আমি ক্ষেতের ধারের কুয়ো থেকে কলসি কলসি জল টেনেছি। একদিনও তো মুখে টুঁ শব্দ করিনি। আর তোর বৌমার 7 মাস হতেই তো দেখছি বিছানা ভেঙে পড়ার জোগাড়। সায়লী ভেতরের ওই অন্ধকার ঘরে বসে দম আটকে এসব শুনছিল। ঠাকু আতিয়ার কথাগুলো যেন এক একটা তীক্ষ্ণ সূঁচের মতো তার কানে এসে বিচ্ছিল। আমারও তো ঠিক ওই কথাই। সুলোচনাবাইয়ের গলায় এবার আরও এক পর্দা চড়ে গেল। সকালবেলা রঞ্জাকে বলছে, আমায় হাসপাতালে নিয়ে চলো, পায়ে ফোলা এসেছে। বলি, ফোলা এসেছে তো গরম জলের সেঁক নেই আর চুপচাপ ঘরের কাজ কর? তা নয়, মহারানীর হাসপাতালে যাওয়ার শখ জেগেছে। আমি রঞ্জাকে পরিষ্কার বলে দিয়েছি, এর এসব ন্যাকামো একদম বরদাস্ত করবি না। ঠাকু আতিয়া এবার গলায় আরও একটু বিষ ঢেলে দিয়ে বলল, সুলোচনা, তুই আমার কথা মন দিয়ে শোন। এই মেয়ে শুধু ঢং করছে, কাজ করতে চায় না, তাই এসব ফাঁক ফোকর খুঁজছে। তুই যদি এখন থেকেই ওকে দিয়ে গাধার খাটনি না খাটাস, তাহলে বাচ্চা হওয়ার পর ও তোকে 1 গ্লাস জলও হাতে করে দেবে না, দেখিনিস। বউকে এত মাথায় তুলিস না, ওকে তুলে কাজে লাগা। শরীর একবার কাজে অভ্যস্ত হয়ে গেলে সব ব্যথা বেদনা এমনিতেই উবে যাবে। ঘরের ভেতর বসে থাকা সায়লীর চোখ দুটো জলে ভরে এলো। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল। সে কি সত্যি নাটক করছে? এই প্রশ্নটা সে নিজেই নিজেকে করল। কিন্তু পিঠের সেই অসহ্য যন্ত্রণা আর ফোলা পা দুটো তাকে রূঢ় বাস্তবের কথা মনে করিয়ে দিচ্ছিল। তার মনে হলো বাইরে গিয়ে চিৎকার করে বলে, আতিয়া, সত্যি বলছি, আমার শরীরে একটুও জোর নেই। আমি যে কাজ করতে চাই না তা নয়, কিন্তু আমার যে এখন উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই। পায়ের ওপর শরীরের ভার পড়তেই একটা ভয়ঙ্কর যন্ত্রণা এসে কোকিয়ে উঠল। কিন্তু ওই অবস্থাতেই দেওয়াল ধরে ধরে সে বাইরে এসে দাঁড়াল। কি হলো মা? সে মাথা নিচু করে জিজ্ঞেস করল। কি হলো? মহারানীর মতো ভেতরে গিয়ে শুয়ে পড়েছিস? ওই পেছনের উঠোনে কি আমার বাপ এসে কাজ করে দিয়ে যাবে? দেখ গিয়ে পেছনের উঠোনের কি নোংরা দশা, গরুর গোবর পড়ে আছে সব। যা, ওই গোটা উঠোন আর গোয়াল ঘর গোবর দিয়ে নিকিয়ে ফেল,
আর ওই কোণে দেখ কাঁচের মতো বড় বড় পিতলের ঘড়া আর ডেকচি পড়ে আছে, ওগুলো ছাই দিয়ে মেজে একদম ঝকঝকি করে রাখবি। আর হ্যাঁ, ঠাকুর এসেছে, ওকে এক কাপ চা করে দিয়ে তারপর কাজে লাগ। সুলোচনা বাই এক নিঃশ্বাসে হুকুমগুলো জারি করে দিলেন। সায়লির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। গোবর দিয়ে পুরো উঠোন আর গোয়ালঘর ল্যাপা মানে তাকে টানা 2-3 ঘন্টা নিচু হয়ে উবু হয়ে বসে থাকতে হবে, তার উপর আবার ওই পাহাড় সমান পিতলের বাসন। মা, আমার কোমরে এমন ব্যথা, আমি তো উবু হয়ে বসতেই পারছি না মা। সায়লি প্রায় কেঁদে ফেলে অনুরোধ করল। আমি বাসনগুলো মেজে দিচ্ছি, কিন্তু ওই লেপার কাজটা কাল। চুপ! সুলোচনা বাইয়ের চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। কাল? কাল কি করবে শুনি? আমাকে শেখাচ্ছিস কি করতে হবে? রোদের তাপে গোবর শুকিয়ে কাঠ হয়ে যাবে, এক্ষুনি গোবর গুলবি আর কাজে লাগবি, না হলে সন্ধ্যায় রঞ্জাকে ফিরতে দে, তোর সব কীর্তি আমি ওকে বলছি। ঠাকু আতিয়া গাল টিপে টিপে হাসছিল। সায়লি বুঝতে পারল তার সামনে আর কোনো পথ খোলা নেই। সে ভারী পায়ে পেছনের গোয়ালঘরের দিকে হাঁটা দিল। গোয়ালঘর থেকে গোবরের তীব্র গন্ধ আসছিল। গর্ভাবস্থার কারণে এমনিতেই গন্ধতে তার খুব বমি পেত। তার পেট গুলিয়ে উঠল, কিন্তু সে নিজের ওড়না দিয়ে নাকটা শক্ত করে বেঁধে নিল। একটা বড় পাত্রে সে গোবর আর মাটি মেশালো, তাতে জল ঢালল। এবার তাকে নিচে বসতে হবে। সে হাঁটু ভাঁজ করল, কিন্তু পেটের ওই বিশাল আকারের জন্য সে পুরো উবু হয়ে বসতেই পারল না। কোনো মতে এক পা ভাঁজ করে আর অন্য পায়ের ওপর শরীরের পুরো ভর দিয়ে সে বসল। হাত দিয়ে গোবরের দলা তুলে সে এবড়ো খেবড়ো মাটিতে লেপতে শুরু করল। খসখসে মাটিতে হাত ঘষার কারণে তার হাতের তালু একদম ছিলে লাল হয়ে গেল। দুপুরের চড়া রোদের ছেঁকা সরাসরি তার পিঠে এসে লাগছিল। ঘামের ধারা কপাল বেয়ে গড়িয়ে চোখের ভেতর ঢুকছিল। চোখ দুটো জ্বালা করে উঠল। মেরুদণ্ডের ঠিক মাঝখানটায় মনে হলো কেউ যেন একটা বিশাল পেরেক হাতুড়ি দিয়ে পুঁতে দিচ্ছে। প্রতিবার হাত সামনে বাড়ানোর সময় তার পেটে মারাত্মক টান পড়ছিল। আমাকে মাফ করে দিস বাবা। সে মনি মনি নিজের অনাগত সন্তানের সাথে কথা বলছিল। তোর খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু তোর মা যে আজ বড্ড অসহায়। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। টানা 2 ঘন্টা পার হয়ে গেছে। সায়লির সারা শরীর মাটি আর গোবরে মাখামাখি। লেপার কাজ শেষ করে সে ওই ভারী পিতলের বাসনগুলো টেনে টেনে কলের কাছে নিয়ে এলো। ছাই দিয়ে ওই বাসনগুলো ঘষে ঘষে মাজার সময় তার শরীরের শেষ বিন্দুটুকু শক্তিও যেন নিংড়ে বেরিয়ে গেল। হাতের শিরাগুলো ফুলে দড়ির মতো হয়ে গেছে। শ্বাস প্রশ্বাস এত দ্রুত চলছিল যে তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল। একেবারে শেষ বড় ঘড়াটা মাজা শেষ করে সে ওঠার চেষ্টা করল, কিন্তু তার পায়ে আর বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট ছিল না। সে আবার সশব্দে নিচে আছড়ে পড়ল। সেখানেই ওই কাদামাখা ভেজা মাটিতে বাসনের পাশে সে হাঁটুতে মাথা গুঁজে বসে রইল। ভেতর থেকে সুলোচনা বাই আর ঠাকু আতিয়ার হাসাহাসি আর খোশগল্পের আওয়াজ আসছিল। বাইরের ওই খাঁ খাঁ রোদে যন্ত্রণায় ছটফট করতে করতে সায়লির আজ নিজের অস্তিত্বের প্রতি ঘৃণা জন্মাতে লাগল। একজন মা হই সে নিজের পেটের সন্তানকে একটু বিশ্রাম দিতে পারছিল না, আর একজন মানুষ হিসেবে তাকে কেউ 1 পয়সাও দাম দিচ্ছিল না। তার চোখের জলের বাঁধ ভেঙে গিয়েছিল, আর সেই জল আজ কিছুতেই থামার ছিল না। সেই ভয়ঙ্কর দুপুরের রোদে সায়লির ওই অসহায়তা আর তার বোবা কান্না শোনার মতো সেখানে কেউ ছিল না, কেউ না। দুপুরের সেই ভয়ঙ্কর রোদ ধীরে ধীরে কমে এলো। পশ্চিম মহারাষ্ট্রের ওই লাল মাটির ওপর গোধূলির আলো নামল। কিন্তু সায়লির শরীরের আর মনের ভেতরের জ্বালা একটুকুও কমেনি। গোয়াল ঘরের ওই গোবর মাটির কাজ আর ভারী পিতলের বাসন মাজার পর সে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের ভেতর এসেছিল। তার গোটা শরীর কাঠের মতো শক্ত হয়ে দপদপ করে ব্যথা করছিল। সন্ধ্যাবাতি দেওয়ার সময় হয়েছে, তাই সে আবার নিজের ওই ভেঙে পড়া শরীরটাকে টেনে হিঁচড়ে ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালালো। চোখ বন্ধ করে হাত জোড় করল, কিন্তু আজ তার মুখ থেকে কোনো প্রার্থনার শব্দ বেরোল না। ভগবানের কাছে চাওয়ার মতো তার আর কিছুই অবশিষ্ট ছিল না। ছিল শুধু এক বোবা আর্তনাদ, যা তার 2 চোখ বেয়ে অঝরে ঝরে পড়ছিল। বাইরে থেকেই বুলেটের সেই পরিচিত ডকডক ডকডক শব্দ ভেসে এলো। রঞ্জিত কৃষি সেবা কেন্দ্র থেকে ফিরেছে। সায়লি আঁচল দিয়ে চোখ মুছল। ঘটিতে করে জল ভরে সে বাইরের ঘরে সোফার কাছে এলো। রঞ্জিত দোকান থেকে নিয়ে আসা টাকার ব্যাগটা একপাশে ছুঁড়ে ফেলে ধপ করে চেয়ারে বসল। সারাদিনের বেচাকেনার হিসাব তখনও তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সায়লি জলের ঘটিটা তার সামনে ধরল।
সায়লীর হাত দুটো এত বেশি থরথর করে কাঁপছিল যে ঘুঁটি থেকে কিছুটা জল ছলকে নিচে পড়ে গেল। জল পড়ে যাওয়া দেখি রঞ্জিতের মিজাজ একেবারে সপ্তম স্বর্গে চড়ে গেল। এই, চোখ দুটো কি অন্ধ হয়ে গেছে নাকি তোর? ঠিক করে একটু জলও হাতে ধরিয়ে দিতে পারিস না? সারাদিন দোকানে বসে কাস্টমারদের সাথে মাথা খাটিয়ে ঘরে ফিরবো, আর ঘরে ফিরেই তোমাদের এই কান্নাকাটি করা মরা মুখ দেখতে হবে? বলি, হচ্ছেটা কি তোমার? সায়লী এবার আর নিজেকে সামলে রাখতে পারল না। সকাল থেকে জমে থাকা পাহাড় সমান যন্ত্রণার বাঁধ মুহূর্তেই ভেঙে গুড়িয়ে গেল। সে সেখানেই রঞ্জিতের পায়ের কাছে বসে পড়ল আর হাউ হাউ করে কাঁদতে শুরু করল। ওগো, আমি তোমার হাত জোড় করছি, আমাকে একবার অন্তত হাসপাতালে নিয়ে চলো। আমার আর বাঁচব বলে মনে হচ্ছে না গো। সকাল থেকে পেটের ভেতর বাচ্চাটা একদম চুপ করে আছে, একটুও নড়াচড়া করছে না। আর আমার মাথাটা যেন ফেটে যাচ্ছে। পায়ের ফোলাটা একবার দেখো। সে কাঁদতে কাঁদতে নিজের ফোলা লাল হয়ে যাওয়া পা দুটো রঞ্জিতকে দেখালো। রঞ্জিত চরম ঘৃণায় আর বিরক্তি নিয়ে তার দিকে তাকালো। কি সব নাটক শুরু করেছ? ওঠো বলছি এখান থেকে। মা, ও মা, এদিকে এসে দেখে যাও তোমার মহারানীর কি সব ভং শুরু হয়েছে এখানে। সুলোচনাবাই ভেতর থেকে গজগজ করতে করতে বাইরে এলেন। কি হলো রে? ঘরে পা দিতে না দিতেই কিসের ঘ্যান ঘ্যান শুরু হলো আবার? মা, বলছি একে নাকি এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। ওর নাকি বড্ড কষ্ট হচ্ছে। এখন এই সময় আমি সারাদিন দোকান থেকে গাধার মতো খেটে ফিরেছি, এখন আমি একে কোথায় নিয়ে যাব? রঞ্জিত বিরক্ত হয়ে বলল। সুলোচনাবাই সায়লীর দিকে এক জ্বলন্ত দৃষ্টি হেনে বললেন, নিয়ে যা রে বাবা, ওকে একবার নিয়ে যা, না হলে সারা রাত আর আমাদের কাউকে ঘুমোতে দেবে না। নিয়ে যা ওই ডাক্তারের কাছে, আর গিয়ে 500 টাকা গুনে দিয়ে আয়। এ তো ঘরের এমন লক্ষ্মী বউ যে কাঁড়ি কাঁড়ি টাকা না ওড়ালে এরা শান্তি নেই। যা, ওকে নিয়ে যা, আর তাড়াতাড়ি ফিরে আয়। রঞ্জিত চরম অনিচ্ছা আর রাগে গজগজ করতে করতে বাইকের চাবিটা তুলে নিল। চল, জলদি আয়, আর বাইকে ঠিক করে বসবি। পেছনের দিকে খামোখা আঙুল দিয়ে খোঁচাবি না আমাকে। কারাদের ওই ভাঙাচোরা খানাখন্দে ভরা রাস্তা দিয়ে বুলেটের একের পর এক ঝাঁকুনি খেতে খেতে সায়লী হাসপাতালে পৌঁছাল। প্রতিটা গর্তে পড়ার সাথে সাথে তার পেটে আর পিঠে মারাত্মক ধাক্কা লাগছিল। সে এক হাতে বাইকের সিট আর অন্য হাতে নিজের পেটটা শক্ত করে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। ডাক্তার দেশপাণ্ডের ক্লিনিক তখন রোগীতে ভর্তি। সিরিয়াল আসার পর তারা দুজনে কেবিনের ভেতর ঢুকল। ডাক্তার দেশপাণ্ডে এই গ্রামের অনেক পুরনো আর অভিজ্ঞ একজন ডাক্তার। তিনি সায়লীর ওই রক্তশূন্য ফ্যাকাশে মুখ আর তার শরীরের অবস্থা দেখেই ঘাবড়ে গেলেন। সাথে সাথে সিস্টারকে ডেকে তাকে বেডে শুইয়ে দিতে বললেন। সায়লীর ব্লাড প্রেশার চেক করার পর ডাক্তারবাবুর কপালে গভীর চিন্তার ভাঁজ পড়ল। তিনি স্টেথোস্কোপ দিয়ে বাচ্চার হার্টবিট পরীক্ষা করলেন, আর তারপর অত্যন্ত গম্ভীর মুখে রঞ্জিতের দিকে ঘুরে দাঁড়ালেন। রঞ্জিতবাবু, এসব কি হচ্ছে? পেশেন্টের এই অবস্থা হওয়া পর্যন্ত আপনি কিসের জন্য অপেক্ষা করছিলেন? ডাক্তারবাবুর গলায় সুস্পষ্ট বিরক্তি। কি হয়েছে ডাক্তারবাবু? তেমন তো কিছু হয়নি। রাতে একটু আধটু ঘরের কাজ করেছে, অমনি ওর ব্যথা করছে বলে ঘ্যান ঘ্যান শুরু হয়ে যায়। রঞ্জিত অত্যন্ত তাচ্ছিল্যের সুরে জবাব দিল। ডাক্তারবাবু রেগে গিয়ে নিজের চশমাটা খুলে টেবিলের ওপর সজোরে আছড়ে ফেললেন। তেমন কিছু হয়নি মশাই, ওর ব্লাড প্রেশার 160/100-তে উঠে গেছে। একে প্রি এক্ল্যাম্পসিয়া বলে। সহজ ভাষায় বলতে গেলে মা আর পেটের বাচ্চা দুজনের জীবনের ওপরই চরম ঝুঁকি ঘনিয়ে এসেছে। ওর পায়ের ফোলাটা একবার নিজের চোখে দেখেছেন? বাচ্চার নড়াচড়া মারাত্মকভাবে কমে গেছে। আমি আপনাকে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, যদি একে এইভাবে শারীরিক আর মানসিক কষ্টের মধ্যে রাখা হয় তাহলে সময়ের আগেই ডেলিভারি হয়ে যাবে, আর তখন মা বা বাচ্চা কাউকেই বাঁচানোর গ্যারান্টি আমি দিতে পারবো না। এই কথাগুলো শোনা মাত্রই সায়লীর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে বেডে শুয়ে থাকা অবস্থাতেই কাঁদতে কাঁদতে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করল, ডাক্তারবাবু, আমার বাচ্চার কিছু হবে না তো? ডাক্তারবাবু তাকে শান্ত করে বললেন, ভয় পেও না মা, কিন্তু এখন থেকে তোমাকে কমপ্লিট বেড রেস্ট নিতে হবে। একদম নিচে বসা চলবে না, কোনো ভারী জিনিস তোলা চলবে না, আর মানসিক কোনো চাপ নেওয়া চলবে না। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো একদম সময় মতো খাবে। কিন্তু রঞ্জিতের মুখে তখনও কোনো ভাবান্তর নেই। তার চেহারায় না ছিল কোনো উদ্বেগ, না ছিল অনুশোচনার লেশ মাত্র। ওষুধ কিনে তারা দুজনে বাড়ি ফিরল। রাত তখন 10টা বাজে। সুলোচনাবাই খাওয়া দাওয়া সেরে দাওয়ায় বসেছিলেন। ওরা দুজনে ভেতরে ঢুকতেই তিনি জিজ্ঞেস করলেন, কি বলল রে তোর ডাক্তার? বিশাল কোনো রোগ বের করলো নাকি আমার বৌমার? রঞ্জিত ওষুধের ব্যাগটা টেবিলের ওপর ছুঁড়ে মেরে চরম অবজ্ঞা সুরে বলল, কিছু না মা, তুমি যা বলেছিলে ঠিক তাই। এই ডাক্তারগুলো শুধু টাকা হাতানোর তালে বসে আছে। বলছে নাকি প্রেশার বেড়ে গেছে, জীবনে ঝুঁকি আছে, আর একে নাকি পুরোপুরি আরাম করতে হবে।
বেড থেকে নিচে পা ফেলাও নাকি বারণ? কথাটা শুনে সুলোচনাবাই ব্যঙ্গ করে হো হো করে হেসে উঠলেন। ওরে বাবা রে, আরাম করতে হবে? হলো বৌমা, শুনলি তো তোর ওই ডাক্তারের কথা? মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে ওই ডাক্তারের, আর সাথে তোরও। আরে এই ডাক্তারগুলো আজকালকার মেয়েদের ইচ্ছে করে ভয় দেখায়, আরাম করতে বলে, ওজন বাড়ায়, আর তারপর 9 মাস পূর্ণ হলে বলবে নর্মাল ডেলিভারি তো হবে না, অপারেশন করতে হবে। তারপর পেট কাটবে আর তোর হাতে 60,000 টাকার একটা লম্বা বিল ধরিয়ে দেবে। এই সব ওদের ব্যবসা গো, ব্যবসা। রঞ্জিত মায়ের কথায় সাই দিয়ে বলল, আমিও তো ঠিক সেটাই বলছি। কাল থেকে এই ওষুধ বড়ি কিচ্ছু আমি ওকে খেতে দেব না। আর শাইলি, এসব ঢং আমার বাড়িতে একদম চলবে না। কাল থেকে চুপচাপ ঘরের কাজ করবে, আরাম করলে শরীর শুধু ভারীই হয়। সাইলি দরজার চৌকাঠে দাঁড়িয়ে এই সবটা শুনছিল। তার চোখের জল এখন পুরোপুরি শুকিয়ে গেছে, আর সেই জায়গায় জন্ম নিয়েছে এক হাড় হিম করা শূন্যতা। বাইরের একটা অচেনা ডাক্তার, যার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই, সে আজ তার আর তার পেটের বাচ্চার জীবনের পরোয়া করছে। সে তাকে বিশ্রাম নিতে বলছে। আর এদিকে যাদের বংশের প্রদীপ তার পেটের ভেতর তিলে তিলে বড় হচ্ছে, তারা তার নিজের লোক হয়েও আজ তার প্রাণ নিতে উঠে পড়ে লেগেছে। এই কেমন ভয়ঙ্কর এক প্রহসন! শুধুমাত্র কিছু টাকা আর নিজেদের অন্ধ অহংকারের জন্য এই মানুষগুলো আজ একটা নিষ্পাপ প্রাণকে বলি দিতে একটুও দ্বিধা করছে না। রাত অনেক গভীর হয়েছে। গ্রামের কুকুরগুলোর ডাকার আওয়াজও এখন পুরোপুরি থেমে গেছে। পুরনো বাড়ির ওই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে সায়লী শতরঞ্জির ওপর একলা জেগে শুয়ে আছে। বাইরের ঘর থেকে রঞ্জিতের নাক ডাকার শব্দ ভেসে আসছে। সায়লী খুব সাবধানে তার থরথর করে কাঁপা হাতটা পেটের ওপর রাখল। সে অনুভব করল পেটের ভেতর থেকে বাচ্চাটা খুব আলতো করে একটা লাথি মারল, যেন তাকে বলছে, মা, আমি আছি তোমার সাথে। সায়লীর চোখ বেয়ে গরম জলের ধারা নামতে শুরু করল। সে পেটে আলতো করে হাত বুলিয়ে দিল আর ফিসফিস করে নিজের কান্না চেপে বাচ্চার সাথে কথা বলতে শুরু করল। বাবা, আমার সোনামণি, তুই একদম ভয় পাস না বাবা, আমি আছি তো। আজ ওই ডাক্তারবাবু বলেছিলেন না যে তোর জীবনের ওপর ঝুঁকি আছে। সময় তো আর কারো জন্য থেমে থাকে না। সে তার নিজের গতিতেই ছুটে চলছিল, আর তার সাথে সাথেই সায়লীর কপালে লেখা যন্ত্রণার মাত্রাও দিনের পর দিন বেড়ে চলছিল। দেখতে দেখতে সায়লীর 8 মাস শুরু হয়ে গেল। তার পেটের আকার এখন এতটা বেড়ে গেছে যে নিজের দিকে নিচু হয়ে তাকানোও তার পক্ষে এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ডাক্তারবাবুর বলা সেই কমপ্লিট বেড রেস্ট আর সম্পূর্ণ বিশ্রামের কথা এই পুরনো বাড়ির চৌকাঠের বাইরেই কবে যেন দমবন্ধ হয়ে মারা গেছে। গর্ভাবস্থার 8ম মাস মানেই একজন নারীর দ্বিতীয় জন্ম। এই সময়ে তাকে নিজের শরীরের ভার সামলাতেই চরম বেগ পেতে হয়। সায়লীর পায়ের ফোলা এখন গোড়ালি ছাড়িয়ে হাঁটুর নিচ অবধি পৌঁছে গেছে। মেরুদণ্ডের হাড়টা রাত দিন এমনভাবে দপদপ করে ব্যথা করে যেন যে কোনো মুহূর্তে মট করে ভেঙে দুটুকরো হয়ে যাবে। শ্বাস নিতে গেলেও বুকের ভেতর ধড়ফড় করে। কিন্তু এই বাড়ির কারোরই তার এই মর্মান্তিক অবস্থার কোনো খেয়াল বা পরোয়া ছিল না। কারাদে এখন ভয়ঙ্কর গরমকাল শুরু হয়েছে। বৈশাখ মাসের এই দাবদাহ যেন গোটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়ার জন্যই মাঠে নেমেছে। দুপুর 3টে বাজে। গনগনে রোদের কারণে পুরো গ্রাম একদম শুনশান। ঠিক সেই সময়ই বাড়ির পেছনের উঠোনের কলে জল এলো। গ্রামে এমনিতেই জলের চরম আকাল। কখন জল আসবে আর কখন চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কলের আওয়াজ কানে আসতেই ভেতরের সোফায় চোখ বুজে থাকা সুলোচনাবাই ধর্মর করে উঠে পড়লেন। তিনি বাইরে মুখ বাড়িয়ে চিৎকার করে উঠলেন, এই সায়লী, ওরো সায়লী, দেখ কলে জল এসেছি। ভিতরের রান্নাঘরের 2টো বড় বড় ড্রাম একদম খালি। জল চলে যাওয়ার আগে জলদি ওই ড্রাম 2টো ভরে ফেল, আর ওই বড় পিতলের ঘড়াটাই ভরে আন। তাড়াতাড়ি হাত চালা। সায়লী সবেমাত্র কাজ সেরে মেঝের ওপর একটু পিঠ ঠেকিয়ে শুয়েছিল। কলের জল রান্নাঘরে নিয়ে আসা মানে পেছনের উঠোন থেকে ওই ভারী পিতলের ঘড়া ভর্তি করে জল টেনে আনা, আর তারপর বাড়ির পেছনের ওই 4টে উঁচু পিচ্ছিল কাঠের সিঁড়ি ভেঙে ভেতরে ঢোকা। এমনিতেই এই কাজটা প্রচণ্ড ঝুঁকির, আর এখন এই 8 মাস গর্ভাবস্থায় যেখানে একটু সাধারণভাবে হাঁটতে গেলেই তার কারো সাহায্য লাগে, সেখানে জলে ভরা ওই বিশাল পিতলের ঘড়া তুলে সিঁড়ি ভাঙা মানে সাক্ষাৎ মৃত্যুকে ডেকে আনার সমান। সায়লী ভয়ে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলো,
রোদের প্রখর তাপে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। সে সুলোচনা বাইয়ের সামনে হাত জোর করে দাঁড়ালো। মা, ওই পিতলের ঘড়ায় জল ভরলে বড্ড ভারী হয়ে যায় মা। আমার দ্বারা ওটা কোনো মতেই তোলা সম্ভব হবে না। আমার পায়ে এখন একটুও জোর নেই মা, আমার খুব মাথা ঘুরছে। আপনি যদি বলেন আমি ছোট ছোট পাত্রে করে 2-3 বার ঘুরে ঘুরে জল ভরে আনছি, কিন্তু ওই ঘড়াটা আমায় বইতে বলবেন না মা। সুলোচনা বাইয়ের চোখ দুটো রাগে লাল টকটকে হয়ে উঠল। ওলো হারামজাদি, ওই ছোট পাত্রে করে জল ভরতে তো 2 দিন সময় লেগে যাবে। জল চলে গেলে কি তোর বাপ এসে জল দিয়ে যাবে? এমনিতেই তোকে বসিয়ে বসিয়ে মাগনা খাওয়াচ্ছি। একদম চুপচাপ ওই ঘড়াটা নিয়ে জল ভরে আন। আমার সামনে কোনো নাটক করবি না বলে দিচ্ছি। তোর মতো এরকম অনেক নাজুক মেয়ে মানুষ আমি দেখেছি। সায়লী বুঝে গেল এখানে হাত জোর করে কাকুতি মিনতি করার কোনো মানেই হয় না। সে মাথা নিচু করল আর ওই বড় পিতলের ঘড়াটা নিয়ে কলের দিকে গেল। ঘড়াটা জলে কানায় কানায় পূর্ণ হল। জলে ভরা ওই ঘড়াটার ওজন তার ভাবনার চেয়েও কয়েক গুণ বেশি ছিল। সে 2 হাত দিয়ে ঘড়ার কানাটা শক্ত করে ধরল, দাঁতে দাঁত চেপে পেটের পেশিতে প্রচণ্ড জোর দিয়ে কোনো মতে সেই ঘড়াটা তুলে নিজের কোমরের ওপর রাখল। ঘড়ার ঠান্ডা জলের স্পর্শ তার পেটে লাগছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার পিঠে তীক্ষ্ণ এক যন্ত্রণা বিদ্যুৎ ঝলকের মতো খেলে গেল। পা টেনে টেনে সে ভেতরের দরজার দিকে এগোতে লাগল। প্রথম সিঁড়িটা সে অত্যন্ত কষ্টে পার হল। দ্বিতীয় সিঁড়িটায় পা রাখতেই তার পায়ের পেশিগুলো থরথর করে কাঁপতে শুরু করল। তার মনে হলো যেন শ্বাস আটকে আসছে। চোখের সামনে হঠাৎ জোনাকির মতো আলো নেচে উঠল। তৃতীয় সিঁড়িটায় পা ফেলার সময় তার ওই ফোলা পা দুটো টাল সামলাতে পারল না। পায়ের তলার ওই কাঠের সিঁড়িটা ছিল প্রচণ্ড পিচ্ছিল। ঘোড়ার ওই বিশাল ওজন সে আর সামলে রাখতে পারল না। ও মা গো! একটা বিশাল আর্তনাদ সায়লীর গলা চিরি বেরিয়ে এলো। সে বুঝতে পারল যে সে নিচে পড়ে যাচ্ছে। সেই 1 সেকেন্ডের ভগ্নাংশে নিজের প্রাণ বাঁচানোর চেয়ে তার মনে শুধু একটাই চিন্তা খেলে গেল, আমার বাচ্চা। সে চরম ক্ষিপ্রতায় নিজের শরীরটাকে বাঁদিকে ঘুরিয়ে নিল, যাতে কোনো মতেই পেটের ওপর বিন্দুমাত্র আঘাত না লাগে। সে সশব্দে ওই কাঠের সিঁড়ি থেকে সোজা উঠোনের পাথরের ওপর গিয়ে আছড়ে পড়ল। জলে ভর্তি সেই বিশাল পিতলের ঘড়াটা সরাসরি তার পিঠ আর কাঁধের ওপর এসে পড়ল, আর তারপর ধড়াম করে একটা বিকট শব্দ তুলে গড়িয়ে অনেক দূরে চলে গেল। ঘড়ার সমস্ত জল উঠোনে ছড়িয়ে পড়ল। সায়লীর ডান কাঁধে আর পিঠে মারাত্মক চোট লেগেছে। কোনুই ছিলে ফিনকি দিয়ে রক্ত ছুটতে শুরু করেছে। যন্ত্রণায় তার পুরো শরীর যেন দলা পাকিয়ে গেল। সে ওখানেই পাথরের ওপর পড়ে থেকে ব্যথায় কোঁকাতে লাগল। তার শ্বাস নিতেও চরম কষ্ট হচ্ছিল। ওই বিকট আওয়াজ শুনে সুলোচনাবাই দৌড়ে বাইরে এলেন, কিন্তু মাটিতে রক্তের ঘেরা টোপে পড়ে থাকা, যন্ত্রণায় ছটফট করতে থাকা নিজের গর্ভবতী বৌমার দিকে তার নজর গেল না। তার নজর গিয়ে পড়ল অনেক দূরে ছিটকে পড়া ওই ঘোড়া আর ছড়িয়ে ছিটিয়ে থাকা জলের দিকে। ওরে আমার কপাল রে! সুলোচনাবাই নিজের মাথায় হাত চাপড়ে চিৎকার করে উঠলেন। ঘোড়াটা আছড়ে ফেললি হারামজাদি! তোর কি হাত পা ভেঙে গেছে নাকি? ওটা কত দামি পিতলের ঘোড়া জানিস? ওটাই তো এখন টোল পড়ে গেল। তুই ইচ্ছে করে ওটা আঁচড়েছিস, তাই না? যাতে তোকে আর কাজ না করতে হয়, তাই এই নাটকটা ফাঁদলি। ঠিক সেই সময় দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে থাকা রঞ্জিত চোখ মুছতে মুছতে বাইরে বেরিয়ে এলো। বাইরের এই হট্টগোল দেখে সে রিগি ফেটে পড়ল। কি চলছে কি এসব? এই বাড়িতে কি একটা মানুষকে দুদণ্ড শান্তিতে ঘুমাতেও দেবে না কেউ? এবার কি ভাঙলই? আরে দেখ না রঞ্জা, এই হারামজাদি ইচ্ছে করে জলের ঘোড়াটা আছড়ে ফেলেছে, আর তারপর নিজের নাটক করে মাটিতে পড়ে আছে। সব জল এখানে ছড়িয়ে গেল। এখন ঘরে আমরা কি জল খাবো শুনি? এরই রোজ রোজকার ন্যাকামো আর আমার সহ্য হচ্ছে না রে। সুলোচনাবাই রঞ্জিতের কান ভাঙাতে শুরু করলেন। রঞ্জিত সায়লীর দিকে চরম ঘৃণা মেশানো এক দৃষ্টিতে তাকালো। সায়লী তখনও ওঠার চেষ্টা করছিল, কিন্তু পিঠের ওই মারাত্মক ব্যথার কারণে সে উঠে দাঁড়াতে পারছিল না। রঞ্জিত তার কাছে এলো, কিন্তু তাকে হাত ধরে তোলার বদলে সে তার উপর চিৎকার করে উঠল। এই সায়লী, ওঠ এখান থেকে! তোমার এই ফালতু নাটক দেখার সময় নেই আমার কাছে। ঘোড়াটা তোল আর একদম চুপচাপ ঘরের ভেতরে গিয়ে বস। ঘরের দামি দামি জিনিসগুলো ভেঙে নষ্ট করার জন্য তোমার বাপ আমাকে টাকা দেয়নি। এই কথাগুলো সায়লীর কানে ঢোকা মাত্রই মাটিতে পড়ে থাকা সায়লীর বুকের ভেতরটা যেন 1000 টুকরো হয়ে ভেঙে গেল। তার রক্তমাখা হাত আর যন্ত্রণায় সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া মুখখানার দিকে তাকানোর সময় এদের কারও নেই। এদের সব চিন্তা কেবল ওই পিতলের ঘড়া আর মাটিতে গড়িয়ে পড়া জলটুকুকে নিয়ে। সে দেওয়াল ধরে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়ালো। মুখ বুজে ঘড়াটা তুলে নিয়ে এক কোণে রেখে দিল। তার চোখ দিয়ে এখন আর জল পড়ছিল না।
সেগুলো যেন পুরোপুরি শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু তার ভেতরের কোনো একটা সুতো আজ যেন চিরকালের মতো ছিঁড়ে গেল। রাত অনেক গভীর। দেওয়ালের পুরনো ঘড়িটা টিকটিক শব্দ করে জানান দিচ্ছে যে এখন রাত 2টো বাজে। গোটা বাড়ি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। শুধু একটা অন্ধকার ঘরের ভেতর সায়লি জেগে বসে আছে। তার শরীরে সে নিজে হলুদ আর চুন লাগিয়েছে, কিন্তু সারা শরীরের আঘাতের ব্যথা তাকে কিছুতেই ঘুমোতে দিচ্ছে না। সে খুব আলতো করে নিজের হাতটা পেটের ওপর রাখল। সন্ধ্যাবেলা থেকে বাচ্চাটা একদম চুপ করে আছে। তার বুকের ভেতর ভয় দানা বাঁধতে লাগল। বাবা, সে কান্না চেপে ফিস করে উঠল। কয়েক মুহূর্তের মাথাতেই পেটের ভেতর থেকে একটা খুব হালকা, অত্যন্ত নরম লাথির স্পর্শ সে অনুভব করল। আর অমনি সায়লির চোখের জলের বাঁধ ভেঙে গেল। সে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। আজ জীবনের প্রথমবার তার নিজের ভাগ্যের উপর নয়, বরং নিজের বোকামির উপর প্রচণ্ড ঘৃণা হচ্ছিল। আমাকে মাফ করে দিস বাবা, সে নিজের পেটের সাথে কথা বলছিল। তার গলা এখন অনেক স্থির, অনেক বেশি দৃঢ়। আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে। আমি ভেবেছিলাম এটা আমার নিজের বাড়ি। আমি ভেবেছিলাম একজন মেয়ে যদি সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়, তাহলে একদিন না একদিন তার স্বামী আর শাশুড়ি তাকে ঠিক ভালোবাসবে, তার দাম বুঝবে। কিন্তু না, এখানে একটা মানুষের জীবনের দাম কানা কুড়িও নেই। আজ আমি সিঁড়ি থেকে পড়ে গেলাম। আমার প্রাণীর কি তোর প্রাণীর জন্য এদের বিন্দু মাত্র মাথা ব্যথা ছিল না রে। এদের চিন্তা ছিল শুধু ওই প্রাণহীন পিতলের ঘোড়াটার জন্যে। সে চোখ মুছল আর একটা গভীর দীর্ঘ। এটা ছিল একজন মায়ের চূড়ান্ত সিদ্ধান্ত, এমন এক সিদ্ধান্ত যা একজন সাধারণ দুর্বল নারীকে রাতারাতি এক রণাঙ্গনের দেবীতে পরিণত করে। ভোর 4টে বাজে। বাইরে তখনও ঘুটঘুটে অন্ধকার। শীতের একটা কনকনে হাওয়া বাড়ির ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। সায়লি বিছানা থেকে উঠে একটা পুরনো কাপড়ের ব্যাগে নিজের 2-3টে সাধারণ পোশাক, ডাক্তারের ফাইল আর নিজের কিছু পরিচয়পত্র ভরে নিল। সে বাড়ির কোনো দামি জিনিস বা গয়নায় হাতটুকুও ছোঁয়াল না। সে ঘর থেকে বেরিয়ে এলো। সে শেষবারের মতো ওই বাড়িটার দিকে তাকালো। এই বাড়িতে সে কত স্বপ্ন নিয়ে এসেছিল, কিন্তু এই বাড়ির 4 দেওয়াল তাকে শুধু অপমান, কষ্ট আর যন্ত্রণাই উপহার দিয়েছে। সে মুখ ঘুরিয়ে নিল এবং খুব সন্তর্পণে বাড়ির সদর দরজাটা খুলে ফেলল। বাইরের অন্ধকারে সে একেবারেই একা, কিন্তু আজ তার ওই অন্ধকারকে একটুও ভয় লাগছিল না। তার পেটের ভেতর তিলে তিলে বড় হওয়া ওই ছোট্ট প্রাণটা তাকে এক নতুন শক্তির যোগান দিয়েছে। রাস্তা একদম জনশূন্য। শুধু অনেক দূর থেকে ভেসে আসা পথকুকুরের ডাক সেই ভয়ঙ্কর নিস্তব্ধতাকে চিরে দিচ্ছিল। কনকনে ঠান্ডার একটা ঝাপটা তার শরীরের ওপর দিয়ে বয়ে গেল। সে শিউরে উঠল। কাল সিঁড়ি থেকে পড়ার কারণে কাঁধে আর পিঠে পাওয়া আঘাতটা এখন মারাত্মকভাবে দপদপ করে ব্যথা করছিল। হাতের ওই কাপড়ের ব্যাগটাও এখন তার কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছিল। 8 মাসের সেই ভারী পেটটাকে সামলে 2 পা ফাঁক করে সে কোনো মতে একটা একটা করে পা সামনের দিকে ফেলছিল। প্রতিটা পা ফেলার সাথে সাথে তার ভয় যেন ক্রমশ বাড়ছিল। কোথায় যাব, কি করব? এই প্রশ্নের কোনো উত্তরই তার কাছে জানা ছিল না। বাপের বাড়ির লোকেরা এমনিতেই চরম দারিদ্র্যের মধ্যে ধুঁকছে। বাবা অসুস্থ, মা সারাদিন দিনমজুরি করে, আর 2 ছোট বোন এখনও পড়াশোনা করছে। সায়লি খুব ভালো করেই জানত সে যদি ওখানে যায় তাহলে তার আর তার পেটের বাচ্চার পুরো বোঝাটা তাদের কাঁধেই গিয়ে পড়বে। আর ঠিক এই কারণেই সে নিজের জীবনটা নিজের শর্তে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিল। ওখানে গিয়ে তাদের ঘাড়ে বোঝার মতো চেপে বসার চেয়ে নিজের রাস্তা নিজে খুঁজে নেওয়াই শ্রেয়। এই একটাই ভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। হাঁটতে হাঁটতে সে কারাদের প্রধান স্ট্রিট ট্রান্সপোর্ট বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো। ভোর 5:30 বাজে। স্ট্যান্ডে পুরা ডিজেলের উৎকট গন্ধ আর বাসি চায়ের গন্ধ বাতাসে মিলেমিশে একাকার। অল্প কয়েকজন যাত্রী রানাগুনা শুরু হয়েছে। সায়লি একধারে একটা ঠান্ডা লোহার বেঞ্চিতে গিয়ে বসল। তার কাছে টিকিট কাটার মতো কোনো টাকা ছিল না। পকেটে গোনাগাথা হয়তো 100-125 টাকার মতো হবে। ওই সামান্য টাকা দিয়ে সে কোথায় বা যেত? যতই ভোরের আলো ফুটতে শুরু করল, স্ট্যান্ডের ভিড়ও তত বাড়তে লাগল। পুনে, সাতারা বলে কন্ডাক্টররা চিৎকার করে ঘুরতে শুরু করল। কিন্তু সায়লির অবস্থা এখন চরম শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। সারা রাতের জাগরণ, সারা শরীরের ব্যথা, আর এখন শুরু হওয়া নাড়ি ভুড়ি মোচড়ানো তীব্র ক্ষুধা।
পেটের ভেতর বাচ্চাটাও খাবারের অভাবে ছটফট করে বারবার নড়াচড়া শুরু করে দিয়েছে। সায়লী আঁচল দিয়ে নিজের মুখটা ঢাকার চেষ্টা করল, কিন্তু লোকেদের বাঁকা দৃষ্টি তার উপরই আটকে যেতে শুরু করেছিল। স্ট্যান্ডের ওই পরিবেশ একজন একলা গর্ভবতী নারীর জন্য অত্যন্ত ভয়ঙ্কর ছিল। চায়ের টঙের কাছে দাঁড়িয়ে থাকা কয়েকজন বখাটে ছোকরা, সারারাত কাজ করে ফেরা কিছু মদ্যপ লোক আর কিছু অচেনা পুরুষ তার দিকে অত্যন্ত সন্দেহজনক আর নোংরা দৃষ্টিতে তাকাচ্ছিল। এই মেয়েটা এত সকালে একা একা এই গর্ভবতী অবস্থায় ব্যাগ নিয়ে এখানে কেন বসে আছে? বাড়ি থেকে পালিয়ে এসেছে নাকি নাকি কেউ তাড়িয়ে দিয়েছে? এই প্রশ্নগুলো তাদের চোখে স্পষ্ট ফুটে উঠছিল। একটা লোক তো ইচ্ছে করে তার বেঞ্চের কাছে এসে বিড়ি ধরিয়ে তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। সায়লীর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে তার 2 হাত দিয়ে পেটটাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ওই নোংরা নজরগুলো থেকে তার বাচ্চাকে বাঁচানোর জন্য সে নিজেই একটা ঢাল হয়ে দাঁড়িয়েছে। ভয়ে তার গায়ে ঘাম ছুটে গেল। যদি এই অচেনা শহরে কেউ তার উপর হামলা করে বা ব্যাগটা ছিনিয়ে নিয়ে যায়, তাহলে সে নিজেকে কিভাবে বাঁচাবে? দুপুর 11টা বেজে গেল। রোদের তেজ অনেক বেড়ে গেছে। খিদে আর তেষ্টায় সায়লীর প্রাণ ওষ্ঠাগত। তার মনে হচ্ছিল যেন এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবে। সে কোনো মতে উঠে দাঁড়ালো আর স্ট্যান্ডের পানীয় জলের কলের দিকে এগিয়ে গেল। কলের কাছে প্রচণ্ড কাদা প্যাঁচপ্যাঁচে আর শ্যাওলা ধরা। কালকের সিঁড়ি থেকে পড়ার কথা মনে পড়তেই তার গায়ে কাঁটা দিয়ে উঠল। সে অত্যন্ত সাবধানে পা ফেলে আঁজলা ভরে কোনো মতে 2 ঢোক জল খেল, আর তারপর সেখানেই একটা পিলারে হেলান দিয়ে ধপ করে বসে পড়ল। এবার তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তার মনে হলো এখানেই, এই রাস্তাতেই বুঝি তার প্রাণটা বেরিয়ে যাবে। চোখ দিয়ে অঝরে জল পড়তে শুরু করল। নিজের এই চরম অসহায়তার জন্য তার নিজের উপরই প্রচণ্ড ঘেন্না হচ্ছিল। ঠিক তখনই অত্যন্ত দৃঢ় কিন্তু পরম স্নেহময় একটা হাত তার কাঁধ স্পর্শ করল। কিরে মেয়ে, এই ভরদুপুরে এই রোদের মধ্যে নিচে বসে আছিস কেন? আর এভাবে কাঁদছিস কেন রে? কোথায় যাবি তুই? সায়লী চমকে মুখ তুলে তাকালো। সামনে বছর 45-এর এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। পরনে নার্সদের ধবধবে সাদা ইউনিফর্ম, গলায় একটা ছোট পুঁতির মালা, চেহারায় এক অদ্ভুত প্রশান্তি আর চোখে যেন মমতার সাগর। ইনি হলেন বন্দনা সিস্টার। কারাদের সরকারি হাসপাতালে এবং নিজের একটা ছোট ক্লিনিকে তিনি গত 20 বছর ধরে নার্সিংয়ের কাজ করে আসছেন। মানুষের সেবা করাই তার জীবনের মূল ব্রত। সায়লী তার দিকে তাকালো, কিন্তু তার মুখ দিয়ে একটা কথাও বের হল না। সে কেবল ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। বন্দনা সিস্টার সায়লীর হাতের ওই ছিলে যাওয়া ক্ষত, ফোলা পা আর চোখের ওই প্রাণভয় দেখতে পেলেন। তিনি শান্ত গলায় তাকে 2-3টে প্রশ্ন করলেন, তার কাছে থাকা ফাইলটা দেখলেন এবং পরিস্থিতির একটা পরিষ্কার আঁচ পেয়ে গেলেন। তিনি নিজের হাতের জলের বোতলটা সায়লীর মুখের কাছে ধরলেন। আগে জল খেয়ে নে মা, তারপর ওঠ, আমার সাথে চল। এই ভিড়ের মধ্যে আর বসে থাকতে হবে না। তিনি সায়লীকে কাছেই একটা শান্ত পরিবেশে থাকা হোটেলে নিয়ে এলেন। তিনি সায়লীর জন্য উপমা আর চা অর্ডার করলেন। চুপচাপ আগে পেট ভরে খেয়ে নে, তোর পেটের বাচ্চাটা বড্ড ক্ষুধার্ত হয়ে আছে রে। বন্দনা সিস্টারের এই একটা কথায় সায়লীর মনের ভেতরে সব পাথর যেন গলে জল হয়ে গেল। খিদের জ্বালায় পাগল প্রায় সায়লী গপ গপ করে উপমাটা খেয়ে নিল। খাওয়া শেষ হলে বন্দনা সিস্টার তার পিঠে হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, এবার বল, কি হয়েছে তোর? বাড়ির লোক কোথায়? আর এই অবস্থায় একা রাস্তায় কেন তুই? সায়লী ফুঁপিয়ে ফুঁপিয়ে তার গোটা জীবনের গল্প তাকে খুলে বলল। শাশুড়ির খোঁটা, স্বামীর ওই চরম নিষ্ঠুরতা, বাড়ির অমানসিক খাটনি, কালকের ওই সিঁড়ি থেকে পড়ার ঘটনা, আর নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য তার বাড়ি ছাড়ার সিদ্ধান্ত। সব কিছু সে কোনো লুকোছাপা ছাড়াই বলে ফেলল। সব শুনে বন্দনা সিস্টারের চোখ রাগে লাল হয়ে উঠল। এরা কেমন মানুষ রে? জানোয়ারদেরও তো নিজের রক্তের প্রতি মায়া থাকে। এরা শিক্ষিত হয়েও এমন আচরণ করল? তুই যা করেছিস না মা, একদম ঠিক কাজ করেছিস। যে বাবা তার সন্তানের খেয়াল রাখতে পারে না, তার ছায়ায় পড়ে থাকার চেয়ে মাথা উঁচু করে রাস্তায় বেঁচে থাকা অনেক বেশি সম্মানের। বন্দনা সিস্টার উঠে দাঁড়ালেন। তিনি সায়লীর হাত ধরে বললেন, চল আমার সাথে। কোথায়? সায়লী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। সিস্টার, আমি কারো ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাই না। আমাকে কোথাও একটা কাজের ব্যবস্থা করে দিন। আমি বাসন মাজব, কিন্তু মাগনা কারো অন্ন ধ্বংস করব না।
সায়ুলির এই কথা শুনে বন্দনা সিস্টারের মুখে এক গর্বের হাসি ফুটে উঠল। বোঝা, আরে পাগলি, যে মা নিজের পেটের সন্তানের জন্য বাড়ি ছেড়ে এই বিশাল দুনিয়ার সামনে একা বুক চিতিয়ে দাঁড়ানোর সাহস রাখে, সেই কারো বোঝা হয় কি করে? তুই তো বাঘিনী রে মেয়ে, আর আমি তোকে মাগনা বসে বসে খাওয়াবো না। এখান থেকে কাছেই আমার একটা ছোট্ট ক্লিনিক আছে, ওখানে আমার একজন লোকের দরকার। পেশেন্টদের সিরিয়াল নাম্বার দেওয়া, নাম লিখে নেওয়া আর ফাইল গুছিয়ে রাখা, এই কাজটা পারবি না তুই? সায়ুলির চোখে একই সাথে চরম আনন্দ আর কৃতজ্ঞতার জল ছলছল করে উঠল। সে চট করে নিচু হয়ে বন্দনা সিস্টারের পা ছুঁয়ে প্রণাম করল। আপনি আমার কাছে ঠিক ভগবানের মতো এসে দাঁড়ালেন সিস্টার, আমি সারা জীবন আপনার এই ঋণ ভুলব না। সেই দুপুরেই বন্দনা সিস্টার সায়ুলিকে নিয়ে নিজের ক্লিনিকে এলেন। ক্লিনিকের ঠিক পেছনেই সিস্টারের একটা ছোট্ট কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ছিল। সেখানে তিনি সায়ুলিকে থাকার জায়গা করে দিলেন। আজ থেকে এটাই তোর বাড়ি, এখানে তোকে কেউ গালমন্দ করবে না, কেউ ঘোড়া তুলতে বাধ্য করবে না, মাথা উঁচু করে থাকবি আর সম্মানের সাথে বাঁচবি। পরদিন থেকে সায়ুলির এক নতুন জীবনের সূচনা হলো। সকালে তাড়াতাড়ি উঠে সে নিজের আর ঘরের যাবতীয় কাজ গুছিয়ে নিত। তারপর ক্লিনিকে গিয়ে টেবিল মোছা, আসা রোগীদের নাম খাতায় তোলা, তাদের টোকেন দেওয়া আর বন্দনা সিস্টারকে ছোটখাটো কাজে সাহায্য করা, এই কাজগুলো সে ভীষণ উৎসাহের সাথে করতে লাগল। এখন আর তাকে ভারী কোনো কাজ করতে হতো না। দুপুরে সিস্টার তাকে জোর করে 2 ঘন্টা বিশ্রাম নিতে বাধ্য করতেন। খাবারে এখন সে রোজ শাকসবজি, ফল আর দুধ পেতে শুরু করল। সায়ুলি সারাদিন কাজ করলেও তার চেহারায় এখন আর কোনো ভয় বা ক্লান্তি ছিল না, বরং ছিল এক অদ্ভুত দীপ্তি আর প্রশান্তি। এখানকার কাজ পরিশ্রমের ছিল বটে, কিন্তু তাতে বিন্দুমাত্র অপমান ছিল না। এখানে সে নিজের ঘাম ঝরানো রুটি সম্মানের সাথে খাচ্ছিল। রাতে ঘরে শুতে যাওয়ার সময় সে নিজের পেটের ওপর ভালোবেসে হাত বোলাত। পেটের বাচ্চাটাও এখন খুব আনন্দে আর সজোরে নড়ে উঠত। এখন আমরা একদম নিরাপদ রে বাবা, খুব নিরাপদ। সে হাসি মুখে বাচ্চার সাথে কথা বলতো। সেই বাড়ির ওই নরককুণ্ড থেকে বেরিয়ে এসে সায়ুলি এখন নিজের তৈরি করা এক শান্ত, নিরাপদ আর আত্মসম্মানে ভরপুর এক পৃথিবীতে পা রেখেছিল। তার আর তার সন্তানের সত্যিকারের জীবনের এটা ছিল এক সুন্দর, সংগ্রামমুখর কিন্তু অত্যন্ত শান্তিময় শুরু। সায়লি চলে যাওয়ার পর প্রথম 2-3 দিন রঞ্জিত আর সুলোচনাবাই গ্রামে খোঁজাখুঁজি করার শুধু একটা লোক দেখানো নাটক করেছিল। লোকে কি বলবে এই চিন্তাই তাদের বেশি কুড়ে কুড়ে খাচ্ছিল, কিন্তু মন থেকে তাদের কারও সায়লির জন্য এক ফোঁটাও চিন্তা ছিল না। কয়েকদিন পরই সুলোচনাবাই নিজেই এই প্রসঙ্গের ইতি টানলেন। ও আর ফিরে আসবে না, শুধু শুধু আমাদের নাম ডোবাবে। রঞ্জা, তুই আবার একটা বিয়ে করে নে। আর ঠিক সেখান থেকেই ওই বাড়িতে সায়লির অধ্যায় চিরকালের মতো শেষ হয়ে গেল। বন্দনা সিস্টারের ক্লিনিকের পেছনের ওই ছোট্ট কিন্তু নিরাপদ ঘরটাতে সায়লির দিনগুলো এখন বেশ শান্তিতে আর তৃপ্তির সাথেই কাটছিল। দেখতে দেখতে সময় গড়িয়ে গেল আর সায়লির 9ম মাস পূর্ণ হল। গর্ভাবস্থার এই শেষ পর্যায়টা যে কোনো মায়ের জন্যই অত্যন্ত স্পর্শকাতর আর কঠিন হয়ে দাঁড়ায়। সায়লির পিঠ এখন খুব বড় হয়ে গিয়েছিল, যার ফলে সাধারণ ওঠা বসা করা বা পাশ ফেরাটাও তার জন্য রীতিমতো যুদ্ধের সমান হয়ে দাঁড়িয়েছিল। পায়ের ফোলাভাব যদিও কিছুটা কমেছিল, কিন্তু শরীরের অতিরিক্ত ওজনের কারণে হাঁটতে গেলেই তার হাঁপ ধরত। কিন্তু এই সমস্ত শারীরিক কষ্টের ওপর বন্দনা সিস্টারের অকৃত্রিম স্নেহ আর নিজের পায়ে দাঁড়ানোর আত্মসম্মান অনেক বেশি ভারী ছিল। এখন যাই হয়ে যাক না কেন, আমি আর কারো কাছে হাত পাততে যাব না, এই একটাই জিদ তার মনের ভেতর এখন পাথরের মতো গেঁথে গিয়েছিল। এভাবেই একদিন পার হল। বৈশাখ মাসের সেই রাত, বাতাসে মারাত্মক ভ্যাপসা গরম। বন্দনা সিস্টার তার নিজের বাড়িতে গেছেন, আর সায়লি নিজের ঘরে একাই ঘুমাচ্ছে। রাত তখন প্রায় 2টো বাজে। হঠাৎ করে সায়লির তলপেটে মারাত্মক একটা তীক্ষ্ণ ব্যথা মোচড় দিয়ে উঠল, যেন কেউ ভেতর থেকে একটা ধারালো ছুঁচ ফুঁড়ে দিচ্ছে। সায়লি ধর্মর করে জেগে উঠল। সে পেটে হাত রাখল। বাচ্চাটা পেটের ভেতর ভীষণ জোরে চরকির মতো ঘুরপাক খাচ্ছে বলে তার মনে হলো। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ব্যথাটা মেরুদণ্ডের দিকে ধেয়ে গেল, আর সেখান থেকে আবার পেটের দিকে ফিরে এলো। সায়লি কপালের ঘাম মুছল। হয়তো গরমের জন্য এমন পেট ব্যথা করছে, এই ভেবে সে আবার চোখ বন্ধ করে শুয়ে রইল। কিন্তু 15 মিনিট পর আবারও ঠিক আগের মতো, বরং তার চেয়েও অনেক গুণ বেশি তীব্র একটা ব্যথা ছাগার দিয়ে উঠল। এবারের ব্যথার বেগ আর যন্ত্রণা এতটাই ভয়াবহ ছিল যে সায়লির মুখ থেকে অজান্তেই একটা বিকট আর্তনাদ বেরিয়ে এলো। সে বিছানার ধারটা শক্ত করে খামচে ধরল।
ঠিক তখনই সে টের পেল তার পায়ের তলা দিয়ে গরম জলের একটা বিশাল স্রোত বয়ে যাচ্ছে। তার ওয়াটার ব্যাগ বা অ্যামনিওটিক স্যাক ফেটে গেছে। প্রসব বেদনা শুরু হয়ে গেছে। সায়লী প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে কোনো মতে ফোনটার দিকে হাত বাড়ালো আর থরথর করে কাঁপা হাতে বন্দনা সিস্টারকে কল করল। সিস্টার, সিস্টার জলদি আসুন, পেটে বড্ড ব্যথা করছে, জল ভেঙে গেছে। সায়লীর গলা যন্ত্রণায় কাঁপছিল। আরে ভয় পাস না মা, আমি আসছি, 5টা মিনিট দে আমাকে, তুই শুধু জোরে জোরে শ্বাস নে। সিস্টার ওপাশ থেকে সাহস জোগালেন। মাত্র 10 মিনিটের মাথায় বন্দনা সিস্টার একটা অটো নিয়ে সেখানে এসে পৌঁছালেন। তিনি সায়লীকে ধরে ধরে অটোতে ওঠালেন আর কারাদের একটা বড় সরকারি হাসপাতালের দিকে অটো তীব্র গতিতে ছুটে চলল। রাস্তার প্রতিটা গর্ত সায়লীর শরীরকে যেন আগুনের মতো জ্বালিয়ে দিচ্ছিল। প্রতিটা ঝাঁকুনির সাথে সাথে ব্যথার বেগ বেড়েই চলছিল। সে অটোর লোহার রডটা এত শক্ত করে চেপে ধরেছিল যে তার হাতের আঙুলগুলো রক্তশূন্য হয়ে সাদা হয়ে গিয়েছিল। হাসপাতালে পৌঁছানো মাত্রই বন্দনা সিস্টার তড়িঘড়ি একটা স্ট্রেচার আনালেন এবং সায়লীকে সরাসরি লেবার ওয়ার্ডে, প্রসূতি বিভাগ, ভর্তি করালেন। লেবার ওয়ার্ডের সেই সাদা ঝলমলে আলো, ওষুধের উৎকট গন্ধ আর চারপাশে থাকা অন্য গর্ভবতী নারীদের যন্ত্রণায় ছটফট করার আওয়াজ শুনে সায়লীর বুকের রক্ত জল হয়ে গেল। নার্সরা তাকে বেডে শুইয়ে দিল আর স্যালাইন লাগিয়ে দিল। এবার আক্ষরিক অর্থেই মৃত্যুর সাথে তার আসল লড়াই শুরু হলো। প্রসব বেদনা মানেই হলো সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা। এই যন্ত্রণাকে কোনো শব্দ দিয়ে বেঁধে রাখা যায় না। ওই মুহূর্তে একজন নারী কেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে বলে মানা হয় তা সায়লী প্রতিটা ব্যথার টানে টানে অনুভব করছিল। সায়লীর শরীরে এখন সেই যন্ত্রণার তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে। প্রতি 5 মিনিট অন্তর আসা ব্যথা এখন 2 মিনিটে এসে দাঁড়িয়েছে। ব্যথা উঠলেই তার পুরো শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছিল, চোখ উল্টে সাদা হয়ে যাচ্ছিল আর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রক্ত বেরিয়ে আসছিল। লিভার ওয়ার্ডের বাইরে অন্য মায়েদের স্বামী, তাদের মা, শাশুড়ি উদ্বেগে পায়চারি করছিল। কিন্তু সায়লী সেখানে একেবারেই একা। তার হাতটা শক্ত করে ধরে, আমি আছি তোমার সাথে, ভয় পেও না, বলার মতো তার স্বামী সেখানে ছিল না। আমার মেয়েটাকে একটু দেখবেন ডাক্তারবাবু বলে কাকুতি মিনতি করার মতো তার নিজের মা বা শাশুড়ি কেউই সেখানে উপস্থিত ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় আর ভয়ঙ্কর যন্ত্রণার মুখোমুখি সে সম্পূর্ণ একা দাঁতে দাঁত চেপে লড়ছিল। বন্দনা সিস্টার তার ঘাম মুছিয়ে দিচ্ছিলেন ঠিকই, কিন্তু ব্যথাটা তো সায়লীকেই সহ্য করতে হচ্ছিল। ও ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। সায়লী বেডের লোহার রড খামচে ধরে হাউ হাউ করে কাঁদছিল। সায়লী, হিম্মত হারিও না, বাচ্চা আটকে আছে, তোমাকে জোর লাগাতে হবে, তোমার বাচ্চার জন্য তোমাকেই লড়তে হবে, ডাক্তারবাবু চিৎকার করে বলছিলেন। বাচ্চা শব্দটা শোনা মাত্রই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে থাকা সায়লীর শরীরের ভেতর কোথা থেকে যেন এক অমানুষিক শক্তির সঞ্চার হল। তার ওই পুরনো বাড়ির কথা মনে পড়ে গেল, শাশুড়ির সেই খোঁটাগুলো মনে পড়ল, স্বামীর ওই পাষাণ মুখের চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। আর সে পরিষ্কার বুঝতে পারল যে আজ যদি সে হেরে যায় তবে তার এই সন্তান ওই পৃথিবীতে কোনো দিনও মাথা তুলে বাঁচতে পারবে না। তাকে জিততেই হবে। পুশ সায়লী, পুশ, ডাক্তারবাবু জোরে বলে উঠলেন। সায়লী তার 2 চোখ শক্ত করে বুজে ফেলল, ঠোঁট কামড়ে ধরল এবং শরীরের বিন্দু বিন্দু অবশিষ্ট শক্তি একজোট করে সে এক ভয়ঙ্কর জোরে পুশ করল। তার মুখ থেকে একটা আকাশ ফাটানো আর্তনাদ বেরিয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তেই ওই লেবার ওয়ার্ডের ভেতর পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র একটা শব্দ ধ্বনিত হল। সায়লী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। বাচ্চার কান্নার সেই প্রথম আওয়াজটা সায়লীর কানে আসতেই যেন প্রকৃতির এক বিশাল অলৌকিক ঘটনা ঘটে গেল। গত কয়েক ঘন্টা ধরে সায়লী মৃত্যুর যে যন্ত্রণা ভোগ করছিল, পিঠের সেই দপদপানি, শরীরের শিরা ছিঁড়ে যাওয়ার সেই কষ্ট, 1 সেকেন্ডে, আক্ষরিক অর্থেই 1 সেকেন্ডে সব ব্যথা যেন জাদুর মতো কোথায় উবে গেল। তার হাঁপ ধরা শ্বাস শান্ত হয়ে এলো। সে খুব আস্তে করে তার ক্লান্ত চোখ দুটো খুলল। নার্স বাচ্চা, ওই স্পর্শটা ছিল সায়লীর জীবনের সবচেয়ে বড় জয়। সে মনে মনে স্থির করল, ও আমার জীবনে অন্ধকারের বুক চিরে বিজয়ের আলো নিয়ে এসেছে। আমি ওর নাম রাখব যশ। কয়েকটা মাস কেটে গেল। সায়লীর জীবন এখন পুরোপুরি বদলে গেছে। মা হওয়া কোনো সহজ কাজ নয়।
আর তার উপর একা একজন মা বা সিঙ্গেল মাদার হওয়া মানে তো রীতিমতো দড়ির ওপর দিয়ে হাঁটার মতো কঠিন কসরত। কিন্তু শাইলি এই কসরত হাসি মুখেই মেনে নিয়েছিল। ডেলিভারির পর 1-1.5 মাস বিশ্রাম নিয়ে সে আবার বন্দনা সিস্টারের ক্লিনিকে কাজে যোগ দিয়েছিল। এখন তার কাজের চাপ আরও বেড়ে গেছে। রাতে যশ মাঝে মাঝেই ঘুম থেকে উঠে কেঁদে উঠত। তাকে বুকে জড়িয়ে শান্ত করে ঘুম পাড়াতেই তার রাত কাবার হয়ে যেত। ঘুম পুরো না হওয়ার কারণে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে থাকত, কিন্তু তা সত্ত্বেও সকালে উঠে সে একগাল হাসি নিয়ে ক্লিনিকে চলে আসত। সিস্টার তাকে রিসেপশনের কাছেই সিলিং থেকে একটা পুরনো শাড়ি ঝুলিয়ে একটা ছোট্ট দোলনা বেঁধে দিয়েছিলেন। শাইলির তখন এক দেখার মতো রূপ ছিল। তার এক হাতে ক্লিনিকের খাতা আর কলম, সামনে রোগীদের বিশাল ভিড়, আর ঠিক সেই সময়ই সে তার পায়ের বুড়ো আঙুল দিয়ে যশের দোলনায় আলতো করে দোল দিচ্ছে। কখনো যশ কাঁদতে শুরু করলে সে তাকে এক হাতে পিঠের সাথে ওড়না দিয়ে শক্ত করে বেঁধে নিত, আর অন্য হাত দিয়ে রোগীদের ওষুধের পাতা গুনে দিত। কাজের ওই চরম ব্যস্ততার মধ্যেও সে মাঝে মধ্যেই যশের সাথে আধো আধো বলে কথা বলতো। রোগীরাও এখন এই মা ছেলের যুগলবন্দিতে বেশ অভ্যস্ত হয়ে গিয়েছিল। তার মুখের ওপর মাতৃত্বের ওই অনাবিল আনন্দ দেখে অনেকেই মনে মনে তাকে প্রাণ ভরে আশীর্বাদ করত। সময় তো আর কারো জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে বছরগুলো যেন হাওয়ার বেগে উড়ে গেল। দোলনায় থাকা সেই ছোট্ট যশ এখন 2-2.5 বছরের টকবগে ছেলে। সে এখন ক্লিনিকের ভেতর নিজের আধো আধো কথায় সবাইকে মাতিয়ে হামাগুড়ি দিতে শুরু করেছে, আর ধীরে ধীরে নিজের পায়ে ভর দিয়ে হাঁটতেও শিখে গেছে। একদিন সাইলি রিসেপশনে বসে কাজ করছে। এমন সময় যশ দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে তার পা দুটো শক্ত করে জড়িয়ে ধরল। মা, ভু, সে দুধ খাওয়ার জন্য নিজের আধো আধো ভাষায় বলল। সাইলি হাতের কাজ থামিয়ে নিচু হয়ে তাকে কোলে তুলে নিল, আর তার গালে সজোরে একটা হামি খেল। যশ খিলখিল করে হেসে উঠল। ওর ওই নিষ্পাপ হাসি মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে সাইলি অনুভব করল অতীতের ওই ঘুটঘুটে অন্ধকার এখন চিরকালের মতো পেছনে পড়ে গেছে। সে একা হাতে কারো বিন্দুমাত্র সাহায্য ছাড়াই নিজের একটা ছোট্ট পৃথিবীর মজবুত ভিত গড়ে তুলেছে। আর এখন তাকে শুধু একটা মাত্র লক্ষ্যের জন্যই বাঁচতে হবে, নিজের যশকে একজন আত্মসম্মানী আর সফল মানুষ হিসেবে গড়ে তোলা। সাইলি দিন রাত এক করে হাড় ভাঙা পরিশ্রম করল। দিনের বেলা ক্লিনিকে কাজ আর রাতে বাড়ি ফিরে সেলাইয়ের কাজ করে সে একটু একটু করে টাকা জমাতে শুরু করল। যশকে সে একটা সরকারি স্কুলে ভর্তি করল। স্কুলের ফি জোগাড় করার জন্য কখনো সে নিজের দরকারি পোশাক কেনা বাদ দিয়েছে, তো কখনো নিজে আধপ্যাটা খেয়ে কাটিয়েছে। যশ ছোটবেলা থেকেই তার মায়েরই রক্ত জল করা সংগ্রাম নিজের চোখে দেখেছে, তাই সেও পড়াশোনায় নিজের প্রাণ ঢেলে দিল। রাতে কুপির আলো জেলে সে যখন পড়াশোনা করত, সাইলি তার দিকে তাকিয়ে নিজের সারাদিনের সব ক্লান্তি ভুলে যেত। সময়ের চাকা ঘুরে চলল, আর দেখতে দেখতে 30টা বছর যেন এক দমকা হাওয়ার মতো পেরিয়ে গেল। 30 বছর আগে কারাদের ওই এসটি স্ট্যান্ডে যে সায়লি একাকী, অসহায় আর রিক্ত হস্তে দাঁড়িয়েছিল, আজ তার জীবনে এক সুবর্ণ যুগ নেমে এসেছে। কথায় বলে না, পরিশ্রমের ফল ঈশ্বর ঠিক দেন। এটা সায়লির জীবনে অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হল। বন্দনা সিস্টারকে পাশে পেয়ে সায়লি যে সংগ্রামের পাহাড় খুঁড়ে পথ তৈরি করেছিল, আজ সেখান থেকেই মাথা তুলে দাঁড়িয়েছে আত্মসম্মানের এক বিশাল পর্বত। পুনে শহরের এক অভিজাত আর শান্ত এলাকায় অবস্থিত মাউলি নামের এক বিশাল বাংলোর ব্যালকনিতে সায়লি বসে আছে। 30 বছরের দীর্ঘ সময়ে তার চুলে রূপলি আভা এনে দিয়েছে, কিন্তু তার চোখের ওই ধারালো দৃষ্টি আর চেহারার সেই দৃঢ়তা আগের মতোই অটুট আছে, বরং তা যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। তার পরনে থাকা সাধারণ অথচ বেশ দামি সুতির শাড়িটা তার ওই রুচিশীল ব্যক্তিত্বের সাথে দারুণ মানিয়েছে। ঠিক সেই সময় নিচে একটা সাদা রঙের বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক লম্বা, সুদর্শন আর অত্যন্ত রুচিশীল এক যুবক বেরিয়ে এলো। সে হল যশ, সায়লির যশ, যাকে পেটে থাকা অবস্থায় সে শাশুড়ির বিষাক্ত খোঁটা আর মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে এনেছিল, যাকে শাড়ির দোলনায় বেঁধে সে ক্লিনিকে রোগীদের সিরিয়াল লিখেছে। সেই যশ আজ দেশের প্রথম সারির এক নামি দামি ইঞ্জিনিয়ারিং কোম্পানির অত্যন্ত উচ্চ পদে কর্মরত। যশের কাছে তার মাই হল তার ঈশ্বর। গাড়ি থেকে নেমেই তার প্রথম নজর গেল ব্যালকনিতে বসে থাকা মায়ের দিকে। সে হাসি মুখে হাত নাড়ল আর হন হন করে উপরে উঠে এলো। মা, আর কতক্ষণই ভাবে বসে থাকবে এখানে? বাইরে ঠান্ডা বাড়ছে তো, ভেতরে চলো না। যশ কাছে এসে সায়লির কাঁধে হাত রাখল।
তার গলায় একই সাথে অকৃত্রিম স্নেহ আর অগাধ শ্রদ্ধা মেশানো ছিল। সায়লি তার দিকে এক বুক গর্ব নিয়ে তাকালো আর বলল, কিছু না রে যশ, পুরনো দিনগুলোর কথা ভাবছিলাম। ক্লিনিকে তুই ওই শাড়ির দোলনায় শুয়ে থাকতিস, আর আজ তুই এত বড় গাড়ি করে আসছিস। এসব দেখলে আমার চোখ জলে ভরে আসে রে বাবা। যশ মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মা, এই সব সাফল্য শুধুই তোমার। তুমি সেদিন ওই পুরনো বাড়িটা ছেড়ে বেরিয়ে আসার ওই অমানবিক সাহসটা না দেখালে আজ আমরা কোথায় থাকতাম কি জানে। তুমি আমাকে শুধু জন্মই দাওনি, তুমি আমাকে এই পুরো জীবনটা উপহার দিয়েছ মা। এই মা ছেলের সম্পর্কের মধ্যে এমন এক অটুট বিশ্বাস আর ভালোবাসা ছিল যাকে দুনিয়ার কোনো শক্তি ভাঙতে পারত না। তাদের জীবন এখন সুখ আর শান্তিতে কানায় কানায় পূর্ণ। কিন্তু প্রকৃতির বিচার করার নিয়মটা বড্ড অদ্ভুত। পুনেতে যখন আত্মসম্মান আর সাফল্যের আলো ঝলমল করছে, তখন সাতারা জেলার ওই পুরনো গ্রামটায় কর্মফলের এক ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে। ৩০ বছর আগে যে বাড়িতে সুলোচনা বাইয়ের একনায়কতন্ত্র চলত, আজ সেই বাড়িটার অবস্থা অত্যন্ত করুণ। বাড়ির দেওয়ালে বড় বড় ফাটল ধরেছে, চালের টালি ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, আর যে উঠোন একদিন চকচকে গোবর দিয়ে ল্যাপা থাকত, আজ সেখানে শুধু আবর্জনা আর আগাছার জঙ্গল। রঞ্জিতের সেই জাঁকজমকপূর্ণ কৃষি সেবা কেন্দ্র আজ চিরকালের মতো লালবাতি জেলে বন্ধ হয়ে গেছে। সায়লি চলে যাওয়ার কয়েক বছর পর রঞ্জিত দ্বিতীয়বার বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সেই মহিলাও তার স্বভাব আর বাড়ির ওই চরম অভাবের তাড়নায় অতিষ্ঠ হয়ে মাত্র ৪ বছরের মাথায় নিজের ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। রঞ্জিতের ফাটকা আর জুয়া খেলার মারাত্মক নেশা ধরেছিল। সেই নেশার ঘোরে সে চাষের জমিটুকুও টুকরো টুকরো করে বেচে দিল। দোকানটা ধার দেনা আর ঋণের দায়ে ডুবল, আর শেষমেশ ব্যাংকে সে দোকানে তালা ঝুলিয়ে দিল। যে রঞ্জিত নিজের গর্ভবতী বউয়ের পায়ের ফোলাটুকু চোখে দেখতে পেত না, সেই রঞ্জিত আজ নিজেই হাঁটুর এক কঠিন রোগে ভুগে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। তার চেহারা ভেঙে চুরমার হয়ে গেছে, চোখ দুটো গর্তে ঢুকে গেছে, আর গায়ের জামাকাপড় শতচ্ছিন্ন। গ্রামের সেই দাপুটে রঞ্জিত শেঠ আজ শুধুই রঞ্জা হয়ে বেঁচে আছে। যে ঠাকু আতিয়া শাশুড়ির কান ভাঙাতো, সে আজ ওই বাড়ির ছায়াও মারায় না। উল্টে গ্রামের কেউ কিছু জিজ্ঞেস করলে সে মুখ বাঁকিয়ে বলে, কি আর বলবো বাপু, সব ওই কর্মের ফল আর কি। যে বৌমা নিজের পেটে বংশের প্রদীপ ধারণ করেছিল, তাকেই যখন বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, তখন তো এমন দশা হবেই। বাড়ির ওই অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধওয়ালা ঘরেই সুলোচনা বাই আজ শয্যাশায়ী। প্যারালাইসিস বা পক্ষাঘাতের স্ট্রোক হওয়ার পর 2 বছর ধরে তিনি বিছানায় পড়ে আছেন। যে মুখে তিনি সায়লিকে বিষাক্ত খোঁটা মারতেন, আজ তার সেই মুখটা বেঁকে গেছে। মুখ দিয়ে একটা স্পষ্ট শব্দও বেরোয় না। এক ঢোক সাধারণ জল খেতে চাইলেও তাকে আজ রঞ্জিতের দয়ার উপর নির্ভর করে থাকতে হয়। যে শাশুড়ি বৌমার হাতের চা মুখে তুলতেন না, সেই শাশুড়িকে আজ নিজের ছেলে বাসি খাবার দেয়, আর এক গ্লাস জলও সময় মতো দেয় না। জল রঞ্জা, জল। সুলোচনা বাই তার বেঁকে যাওয়া মুখ দিয়ে কোনো মতে অদ্ভুত এক আওয়াজ বের করে বললেন, একদম চুপ করে থাকো মা, কোথা থেকে জল এনে দেবো আমি? নিজের কপালকে দোষ দাও। সকাল থেকে দোকানে 1 পয়সারও বিক্রি বাট্টা নেই। বাইরে পাওনাদাররা দরজায় এসে দাঁড়িয়ে আছে, আর তোমার শুধু জল আর জল লেগেই আছে। রঞ্জিত রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠল। তার এখন নিজের মায়ের ওপরেও চরম ঘৃণা ধরে গেছে। যে মায়ের কথায় উঠে বসে সে শায়লির ওপর পশুর মতো অত্যাচার করেছিল, সেই মাই আজ তার কাছে পাহাড়ের মতো ভারী এক বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা কর্মফলের কত বড় একটা প্রতিশোধ। যে বৌমাকে তারা কুকুরের মতো তাড়িয়েছিল, আজ পদে পদে তারা সেই বৌমারই অভাব তীব্রভাবে অনুভব করছে। কিন্তু নিয়তির খেলা তখনও বাকি ছিল। সে অন্য কিছুরই ছক কষছিল। যশের কোম্পানির একটা খুব বড় প্রজেক্টের কাজে যশ আর শায়লিকে সাতারা আসতে হয়েছিল। যশ খুব জোর করেই শায়লিকে সাথে নিয়ে এসেছিল। মা, এত বছর পর আমরা ওই দিকে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। আমি ওই পুরনো বন্দনা আতিয়ার ক্লিনিকের জায়গাটাও নিজের চোখে দেখতে চাই, যশ বলেছিল। সাতারায় কাজের পাট চুকিয়ে যশ শায়লিকে নিয়ে একটা বিশাল মাল্টি স্পেশালিটি হাসপাতালে এসে পৌঁছালো। তার অফিসেরই এক সহকর্মী সেখানে ভর্তি ছিল, তাকে দেখতেই আসা। হাসপাতালের পরিবেশটা খুবই ব্যস্ত আর কোলাহলপূর্ণ। শায়লি হাসপাতালের রিসেপশনের কাছে রাখা একটা বেঞ্চিতে খুব শান্তভাবে বসেছিল, আর যশ কাউন্টারে কিছু একটা খোঁজখবর নিচ্ছিল। ঠিক সেই সময়ই সেখান দিয়ে এক শতচ্ছিন্ন জামাকাপড় পরা লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে এক বুড়িকে স্ট্রেচারে শুইয়ে ঠেলে নিয়ে আসতে দেখা গেল। ওই লোকটা ডাক্তার আর নার্সদের একেবারে পাঁই পুড়ে কান্নাকাটি করছিল।
ডাক্তারবাবু, আমার মায়ের বড্ড কষ্ট হচ্ছে গো, একটু দেখুন না। আমার কাছে আজ একদম টাকা নেই, কিন্তু আমি কাল ঠিক জোগাড় করে এনে দেব। কেউ তো একটু দেখুন কি। লোকটার গলাটা ভাঙা আর চরম করুণ ছিল। রিসেপশনে বসে থাকা নার্স তাকে ধমক দিয়ে উঠল। ও বাবা, এখানে মাগনা কোনো চিকিৎসা হয় না। আগে গিয়ে ডিপোজিট জমা করুন, তারপর পেশেন্টকে ভেতরে নেওয়া হবে। যান এখান থেকে, কোনো সরকারি হাসপাতালে গিয়ে ভর্তি করুন। শাইলির কানে ওই গলাটা ভেসে এলো, আর এক লহমায় তার গোটা শরীরটা পাথর হয়ে গেল। ওই গলাটা, ওই কান্না ভেজা কিন্তু অত্যন্ত পরিচিত গলার স্বর। ৩০টা বছর কেটে গেছে ঠিকই, কিন্তু সে ওই গলা জীবনেও ভুলতে পারে না। সে খুব ধীরে ধীরে মাথা ঘোরালো। ওখানে দাঁড়িয়ে থাকা ওই মানুষটা, যার মাথার সব চুল পেকে সাদা হয়ে গেছে, যার কাঁধ ঝুঁকে গেছে, আর যার চোখে আজ শুধুই চরম শূন্যতা, সে আর কেউ নয়, স্বয়ং রঞ্জিত। আর ওই স্ট্রেচারের ওপর মৃত্যুপথযাত্রীর মতো পড়ে থাকা ওই মহিলাটি হলেন সুলোচনা বাই। রঞ্জিতের নজর তখনও শাইলির দিকে পড়েনি। সে ডুকরে কাঁদতে কাঁদতে আবার নার্সকে হাত জোড় করে মিনতি করছিল। ঠিক তখনই যশ সেখানে ফিরে এলো। যশ ওই মানুষটার করুণ অবস্থা দেখে মনে মনে বড্ড দয়া বোধ করল। কি হয়েছে এই লোকটার? নার্স, আপনি ওনাকে ওভাবে বকছেন কেন? যশ জিজ্ঞেস করল। রঞ্জিত যশ তাকে টেনে উঠালো এবং পেছনের দিকে ঘুরে মায়ের দিকে তাকালো। মা, একবার দেখো না, লোকটার কি করুণ অবস্থা। সায়লী বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। অত্যন্ত শান্ত, ধীর পায়ে, রাজকীয় ভঙ্গিতে সে হেঁটে রঞ্জিতের ঠিক সামনে এসে দাঁড়ালো। রঞ্জিত মাথা নিচু করেছিল। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। তার নজর সরাসরি সায়লীর চোখের ওপর গিয়ে পড়ল। আর ঠিক যেন বাজ পড়ার মতো রঞ্জিতের বুকটা কেঁপে উঠল। তার গোটা শরীরে একটা হিম স্রোত বয়ে গেল। ৩০ বছর আগে ৮ মাসের যে গর্ভবতী বউ বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছিল, যার সে সামান্য খোঁজ খবর নেওয়ারও প্রয়োজন মনে করেনি, বরং দ্বিতীয় বিয়ে করতে মেতেছিল, সেই সায়লী আজ এক চরম তেজস্বী, ধনী আর আত্মসম্মানে ভরপুর এক নারী মূর্তি রূপে তার চোখের সামনে জ্বলজ্বল করছে। রঞ্জিতের গলার স্বর গলায় আটকে গেল। সুলোচনা বাইও অনেক কষ্টে চোখটা একটু খুললেন, আর সামনে দাঁড়িয়ে থাকা ওই মহারানীর মতো দেখতে সায়লীকে দেখলেন। হাসপাতালের ওই লোকে লোকারণ্য হলের ভেতর নিয়তি আজ এই দুজন মানুষকে আবার একে অপরের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে দাঁড়িয়ে আছে আত্মসম্মানের এক অজেয় পর্বত শৃঙ্গ, আর অন্যদিকে কর্মীর অতল খাদে ছিটকে পড়া এক চূর্ণ বিচূর্ণ অহংকার। সায়লী আর রঞ্জিতের চোখাচোখি হল, আর হাসপাতালের ওই প্রবল কোলাহলের মাঝেও যেন এক হাড় হিম করা নিস্তব্ধতা নেমে এলো। ওই ভিড় আর চিৎকারের মাঝে যেন সময় হঠাৎ করে থমকে দাঁড়িয়েছে। রঞ্জিতের রক্তশূন্য, কোটরে ঢুকে যাওয়া চোখ দুটো সায়লীর মুখের উপরই আটকে ছিল। ৩০টা বছর পার হয়ে গেলেও ওই মুখ, ওই চোখ সে কিছুতেই ভুলতে পারে না। কিন্তু এ তো সেই সায়লী নয় যে তার একটা সামান্য ধমকে থরথর করে কাঁপত, যে কথায় কথায় তার পায়ে পড়ে কাকুতি মিনতি করত। এই সায়লী এক চরম আত্মবিশ্বাসী, ব্যক্তিত্বময়ী আর তেজস্বী নারী। রঞ্জিতের নজর সায়লীকে পার হয়ে তার ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা যশের দিকে গিয়ে পড়ল। ওই লম্বা সুদর্শন যুবক, যাকে সে একটু আগে সাহেব বলে সাহায্য ভিক্ষা করছিল। রঞ্জিতের মাথার ভেতর হঠাৎ যেন এক বিদ্যুতের ঝলক খেলে গেল। যশের ওই চোখ দুটো, ওর ওই মুখের আদল, সবকিছুই রঞ্জিতকে তার নিজের যৌবনের কথা মনে করিয়ে দিচ্ছিল। ও তো সায়লী আর তার নিজেরই ছেলে। এই চরম সত্যিটা উপলব্ধি করা মাত্রই রঞ্জিতের পায়ের তলার মাটি যেন সরে গেল। স্ট্রেচারে শুয়ে থাকা সুলোচনা বাইও তার ঘাড় বেঁকিয়ে উপরের দিকে তাকালেন। মহারানীর মতো বসে বসে গিলছে। যেই বৌমাকে তিনি এই বলে খোঁটা দিতেন, আজ সে আক্ষরিক অর্থেই এক সত্যিকারের মহারানীর মতো তাদের সামনে এসে দাঁড়িয়েছে। তাদের চোখ দিয়ে যার পেটে আমার নিজের রক্ত বেড়ে উঠছিল, আমি তার একটুও পরোয়া করিনি, একবারের জন্য খোঁজ নিয়েও দেখিনি। আজ সেই ছেলেই আমার চোখের সামনে সাহেব হয়ে দাঁড়িয়ে আছে। দেখো সায়লী, আমার নিজের কর্মের ফল আমি এখানেই পেয়ে গেছি। আমার সব কিছু শেষ হয়ে গেছে। দোকান গেছে, বাড়ি গেছে, আপন আত্মীয় স্বজন আমাকে দরজায় দাঁড়াতে পর্যন্ত দেয় না।
মায়ের এই করুণ দশা হয়েছে। শাইলি, আমি তোমার পায়ে পড়ছি। রঞ্জিত মাটিতে হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো এবং শাইলির পা দুটো জাপটে ধরার চেষ্টা করল, কিন্তু শাইলি অত্যন্ত শান্তভাবে 2 পা পেছনে পিছিয়ে গেল। সুলোচনা বাইও তার থরথর করে কাঁপা, পক্ষাঘাতগ্রস্ত অবশ হাতটা শাইলির দিকে বাড়িয়ে দিলেন। তার ওই বেঁকে যাওয়া মুখ থেকে লালা ঝরছিল, আর তিনি এক অস্পষ্ট, কান্নায় ভেঙে পড়া গলায় বলে উঠলেন, শাইলি, মাফ করে দিরে মা, আমাদের ঘরে চল, আমাদের বাঁচা। রঞ্জিত এবার যশের দিকে তাকিয়ে হাত জোড় করল। বাবা, আমি তোর বাবা রে, দেখ তোর বাবার আজ কি দশা হয়েছে। আমাদের এই নরকের আগুন থেকে বের করে নিয়ে চল, আমাদের তোর সাথে তোর বাড়িতে নিয়ে চল। আমি সারা জীবন রঞ্জিত রাও। তার এই সম্বোধনের মধ্যে কোনো তুচ্ছতা ছিল না, কিন্তু ছিল এক চরম সম্মানজনক অথচ চিরস্থায়ী দূরত্ব। আপনারা আজ এখানে আমার সামনে কাঁদছেন, আমার পায়ে পড়ছেন, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আপনাদের এই চোখের জল দেখে আজ আমার বিন্দু মাত্র মায়া হচ্ছে না। 30 বছর আগে যে রাতে আমি আপনাদের ওই বাড়ি চিরকালের মতো ছেড়ে বেরিয়ে এসেছিলাম, ঠিক সেই রাতেই আমি আপনাদের দুজনকে আমার মন থেকে চিরতরে মেরে ফেলেছিলাম। সে একটু থামল, একটা গভীর শ্বাস নিয়ে আবার বলতে শুরু করল। আপনাদের মনে পড়ে আমি যখন 7 মাসের গর্ভবতী ছিলাম, আমার 2 পায়ে জল জমে ফোলা নিয়ে আমি যখন যন্ত্রণায় ছটফট করছিলাম, তখন আপনাদের শুধু নিজের দোকানেরই চিন্তা ছিল। 8 মাসের ওই গর্ভাবস্থায় আমি যখন ওই বিশাল পিতলের ঘড়া নিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলাম, তখন আপনারা মা ছেলে মিলে আমার বা আমার পেটের সন্তানের চেয়ে ওই পিতলের ঘড়া আর মাটিতে ছড়িয়ে পড়া জলটার জন্য বেশি হাহুতাশ করছিলেন। আমি যদি সেদিন রাতে ওই বাড়ি না ছাড়তাম, তাহলে আপনারা দুজনে মিলে আমাকে আর আমার যশকে কবেই বলি দিয়ে দিতেন। রঞ্জিত মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। সাইলির এক একটা কথা যেন ফুটন্ত গরম লোহার শিকের মতো তার কানের ভেতর দিয়ে ঢুকে যাচ্ছিল। আপনারা বলছেন না আপনাদের মাফ করে দিয়ে আমাদের সাথে বাড়িতে নিয়ে যেতে? সাইলির ঠোঁটে এক চিলতে অত্যন্ত শান্ত আর ফিকে হাসি ফুটে উঠল। রঞ্জিত রাও, আমি তো আপনাদের কবেই মাফ করে দিয়েছি। যেদিন আমি আমার এই সন্তানকে জন্ম দিয়ে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরেছিলাম, ঠিক সেই দিনই আপনাদের প্রতি আমার মনের যাবতীয় ঘৃণা, যাবতীয় রাগ আমি ওখানেই মুছে ফেলেছিলাম। কারণ ওই বিষাক্ত রাগটা যদি আমি আমার মনের ভেতর পুষে রাখতাম, তাহলে আমি আমার নিজের ছেলেকে কোনো দিনও একটা সুন্দর আর পরিচ্ছন্ন জীবন উপহার দিতে পারতাম না। প্রতিশোধ নেওয়াটা আমার ধাতে নেই, আর আমি আপনাদের ওপর কোনো বদলাও নিতে চাই না। নিয়তি আপনাদের কর্মের ফল আপনাদের কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে। এরপর সায়লীর গলার স্বর হঠাৎ করেই আরও ধারালো আর দৃঢ় হয়ে উঠল। তার চোখে এক প্রখর আত্মসম্মানের আগুন জ্বলে উঠল। কিন্তু কাউকে মাফ করে দেওয়ার মানে এই নয় যে আমাকে আবার ওই নরককুণ্ডে গিয়ে পড়তে হবে। আমার আর আমার ছেলের জীবনে এখন আপনাদের কোনোই প্রয়োজন নেই। আমার যশের কোনোদিন কোনো বাবা ছিল না, আজ নেই, আর ভবিষ্যতেও কোনোদিন থাকবে না। আপনারা যা বীজ বুনেছিলেন আজ তারই ফসল কাটছেন নিজের চোখে। তাই এখন থেকে আর কোনো দিন ভুল করেও আমার বা আমার ছেলের পথে এসে দাঁড়াবেন না। আমার মনে আপনাদের জন্য কোনো রাগ নেই, কিন্তু আমার বা আমার ছেলের জীবনে আপনাদের ছায়াটুকুও আমার আর দরকার নেই। এই কথাগুলো এত বেশি শক্তিশালী আর অমোঘ ছিল যে রঞ্জিতের মুখ দিয়ে আর একটা শব্দও বেরোল না। সুলোচনাবাই চিরকালের মতো নিজের মাথা নিচু করে নিলেন। সেখানে উপস্থিত থাকা সাধারণ, কিন্তু এর বাইরে এদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। চল, আমাদের এবার ফিরতে হবে। যশ কয়েক মুহূর্ত সেখানে স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। তার চোখে তখন একই সাথে চরম ধাক্কা আর প্রচণ্ড রাগ দুটোই স্পষ্ট দেখা যাচ্ছিল। সে মায়ের দিকে ঘুরে খুব নিচু গলায় বলল, মা, যারা তোমাকে এত এত সহ্য করতে বাধ্য করল, তুমি শেষ পর্যন্ত তাদেরকেই সাহায্য করছ? সায়লী খুব শান্তভাবে তার দিকে তাকাল আর বলল, সাহায্য ওদের করছি না রে যশ, আমরা আমাদের ভেতরের মানুষটাকে, আমাদের মানবিকতাকে সাহায্য করছি। এই কথা শোনা মাত্রই যশ মাথা নিচু করে নিল। সে খুব শান্তভাবে রিসেপশনের দিকে এগিয়ে গিয়ে তাদের ডিপোজিটটা জমা করে দিল, আর তারপর সে তার মায়ের পেছন পেছন বেরিয়ে এলো। রঞ্জিত আর সুলোচনা বায়ুই স্ট্রেচারের কাছে বসে নিজেদের কর্মফল ভোগ করতে করতে এক চিরস্থায়ী অনাথের মতো হাউ হাউ করে কাঁদতে লাগলেন।
কিন্তু সায়লী একবারের জন্যেও আর পিছনে ফিরে তাকায়নি। পুনে ফেরার পুরো রাস্তা জুড়ে গাড়ির ভেতর একদম পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছিল। যশ গাড়ি চালাচ্ছিল আর সায়লী জানলার বাইরে তাকিয়েছিল। সাতারার ওই গ্রাম, ওই পুরনো বাড়ি আর ওই ভয়াবহ অতীত আর চিরকালের মতো পেছনে ঢাকা পড়ে গেছে। অবশেষে যশই সেই নীরবতা ভাঙল। মা, সে খুব আলতো করে জিজ্ঞেস করল, উনি উনি কি আমার বাবা ছিলেন? আর উনি আমার ঠাকুমা? সায়লী যশের দিকে তাকাল। তার চোখে এখন আর কোনো কাঠিন্য বা টানাপোড়েন ছিল না। সে অত্যন্ত শান্তভাবে একটু হাসল। সে নিজের হাতটা যশের মাথার ওপর রাখল আর পরম স্নেহে তার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ রে যশ, ওরাই ছিল, কিন্তু ওদের সাথে আমাদের শুধু রক্তের সম্পর্ক ছিল। আর মনে রাখিস, আসল সম্পর্ক কোনোদিন রক্ত দিয়ে নয়, বরং ভালোবাসা আর বিশ্বাস দিয়ে তৈরি হয়। 30 বছর আগে যখন আমার জীবনে সবচেয়ে বেশি একটা কাঁধের প্রয়োজন ছিল, তখন ওই লোকটা আমাকে মৃত্যুর দরজায় একলা ফেলে রেখে চলে গিয়েছিল। আমি বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম রে। আমি ভাবতাম এই বিশাল পৃথিবীতে আমি একা একা বাঁচব কি করে, কিভাবে লড়ব এই দুনিয়ার সাথে। সায়লী একটা গভীর দীর্ঘশ্বাস নিল। জানলা দিয়ে আসা পড়ন্ত বিকেলের সোনালি আলো তার মুখের উপর এসে পড়েছিল, আর সেই আলোয় তার ভেতরের তেজ আরো বেশি উজ্জ্বল হয়ে ফুটে উঠেছিল। সে যশের গাল ছুঁয়ে অত্যন্ত আবেগপ্রবণ আর গভীর এক স্বরে বলল, সবাই তো বলে সন্তান নাকি মাকে খুব কষ্ট দেয়, কিন্তু তোকে একটা সত্যি কথা বলি যশ, আমি তোকে বড় করিনি রে, তুই আমাকে বড় করেছিস, তুই আমাকে বাঁচতে শিখিয়েছিস। যখন তুই আমার পেটের ভেতর ছিলিস, তখন তোর ওই ছোট্ট ছোট্ট নড়াচড়াগুলোই ওই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও আমাকে আশার আলো দেখিয়েছিল। তুই যেদিন জন্ম নিলি আর প্রথমবার কেঁদে উঠলি, তোর ওই একটা কান্নার আওয়াজ আমার জীবনের যাবতীয় যন্ত্রণাকে চিরকালের মতো মুছে দিয়েছিল। লোকে বলে নারী নাকি অবলা হয়, কিন্তু আমার এই বাচ্চাটাই, মানে তুই আমাকে বাঁচার আর লড়াই করার শক্তি জুগিয়েছিস। তুই যদি না থাকতিস, তাহলে এই সায়লী কবেই শেষ হয়ে যেত রে। যশের 2 চোখ জলে ভরে এলো। সে গাড়িটা রাস্তার একধারে দাঁড় করালো এবং নিজের মাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। সায়লীও তাকে পরম স্নেহে নিজের বুকের মাঝে আগলে নিল। বাইরের পৃথিবীজয়ী সমস্ত অন্ধকার, ওই চরম অন্যায় আর ওই পচা গলা পুরনো বাড়িটা এখন চিরকালের মতো হারিয়ে গেছে। এখন শুধু অবশিষ্ট আছে একজন মায়ের অবিস্মরণীয় বিজয় আর তার নিজের আত্মসম্মানের মাটি ফুঁড়ে জন্ম নেওয়া এক সুন্দর সোনালী ভবিষ্যৎ। বন্ধুরা, আত্মসম্মানের জন্ম, এই গল্পটি আপনাদের কেমন লাগলো? নিজের সন্তানকে একটা নিরাপদ জীবন দেওয়ার জন্য সায়লী যে নিজের বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসার সিদ্ধান্ত নিয়েছিল, সেটা কি আপনাদের কাছে সঠিক মনে হয়েছে? আর কর্মফল রঞ্জিতকে যে চরম শাস্তি দিল, সেটা দেখে আপনাদের কি মতামত? আপনাদের মনের সব অনুভূতি নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। একজন মায়ের নিজের সন্তানের জন্য করা এই লড়াই যদি সত্যিই আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সায়লীর এই বুক চিতিয়ে থাকা আত্মসম্মানের জন্য অন্তত একটা লাইক তো পাওয়াই যায়। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে এমনই এক নতুন আর হৃদয়স্পর্শী গল্প নিয়ে। ততক্ষণের জন্য নিজের আর নিজের আপনজনদের খুব খেয়াল রাখুন। ধন্যবাদ।